আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ তোমাদের জন্য অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া, এই পুরো চ্যাপ্টারটাকে আমি এত সুন্দরভাবে টাইপ ভিত্তিক ভাবে সাজিয়েছি ভাই। এই ক্লাসগুলো সবগুলো পার্ট যদি তুমি করো ইনশাল্লাহ তুমি দেখবা এই চ্যাপ্টার নিয়ে আর কখনো প্যারা খাবা না এবং সৃজনশীল খুব নিমিষের ভিতরে তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, তো এখন আজকে আমরা কয়েকটা টাইপ আলোচনা করব। প্রথম নাম্বার স্টেপে আলোচনা করব, দুইটা স্টেপ আলোচনা হবে। এক, তোমার এই রাসায়নিক বিক্রিয়ার ক্লাসিফিকেশনটা দেখবো, আর দুই, তোমার জারণ সংখ্যা নির্ণয় বিষয়টা আমি দেখবো। যে কোনো যৌগের জারণ সংখ্যা জাস্ট তুড়ি মেরে তুমি করে ফেলবা ইনশাল্লাহ। ওকে, তো চলো, এই চ্যাপ্টারের নাম কি? রাসায়নিক বিক্রিয়া। তো এই যে রাসায়নিক বিক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়া তুমি ক্লাসিফিকেশন যখন তুমি দেখতে যাবা তখন তুমি কিন্তু জানো ভাই যে রাসায়নিক বিক্রিয়াকে তুমি নর্মাল ভাবে আমাদের যে সিলেবাসটুকু আছে এই পুরো রাসায়নিক বিক্রিয়াকে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটে স্টেপের উপর ভাগ করতে পারি। কয়টা? তিনটা। একটা কি ভাই? দিকের উপর ভিত্তি করে, তাপের উপর ভিত্তি করে, আর একটা হলো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে। ঠিক আছে, কার কার? দিকের উপর, তাপের উপর, আর ইলেকট্রন স্থানান্তরের উপর। এখন তুমি চিন্তা করো যে এই যে দিকের উপর আছে না, দিকের উপর ভিত্তি করে আবার দু প্রকার, একমুখী আর একটা হলো উভয়মুখী। তাপের উপর ভিত্তি করে দুই প্রকার, তাপ উৎপাদী, তাপহারী। এন্ড দেন যখন তুমি ইলেকট্রন স্থানান্তরের উপর যাবা, এই ইলেকট্রন স্থানান্তরের উপর প্রধানত দুই প্রকার, একটা হইলো জারণ আর একটা হইলো বিজারণ। এই জারণ বিজারণের ভিতর আরো অনেকগুলো কিন্তু আছে ভাই, কয়েকটা প্রকার ভেদ আছে। সেটা কি আছে? এই যে সংযোজন আছে, বিয়োজন আছে, প্রতিস্থাপন আছে, আর দহন আছে। বুঝছো? তো এই যে সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দহন সবগুলোই আমরা দেখব, সকল প্রকার কারণগুলোই আমরা দেখব, ব্যাখ্যা করব। বাট সর্বপ্রথম আজকে আমরা দেখব যে জারণ সংখ্যা বিষয়টা কি, এরপর জারণ বিজারণ বিক্রিয়া সমতা গণিতে যাব। ঠিক আছে, তো আমরা ক্লাসিফিকেশনটা দেখলাম, আমাদের পুরো সিলেবাসে আমরা এই বিক্রিয়াগুলো এবং আরো কিছু বিশেষ বিক্রিয়াগুলো দেখে ফেলবো। ঠিক আছে ভাই, এবার আসো আমরা কি করব, জারণ সংখ্যা বিষয়টা দেখব। প্রথমত এই জারণ সংখ্যা বিষয়টা কেন জানবা? তার কারণ জারণ থেকে একটা প্রশ্ন আসবেই এই জারণ সংখ্যা থেকে, এবং জারণ বিজারণ বিক্রিয়া করার সময় তোমাকে এই টপিক থেকে যদি ক্লিয়ার না হও তুমি জিন্দেগিতেও অ্যান্সার করতে পারবা না, বোঝা লাগবে। তো প্রথমে আসো ভাই, জারণ সংখ্যা বিষয়টা কি? জারণ সংখ্যা বিষয়টা হলো ভাই, দেখো তুমি এতটুকু জানো যে একটা মৌল যখন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, কেউ একজন ইলেকট্রন ছেড়ে দেয়, কেউ একজন ইলেকট্রন গ্রহণ করে। তো যে ধরে নাও ফর এক্সাম্পল এ একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সে কিন্তু সে প্লাস হয়ে যায়। আবার ধরো বি ইলেকট্রন গ্রহণ করছে, সে কিন্তু আবার কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হচ্ছে, অপরজন ইলেকট্রন গ্রহণ করতেছে মাইনাস হচ্ছে। এই যে ছেড়ে দেয়া বা গ্রহণ করা, যে যতগুলো ইলেকট্রন ছাড়তেছে বা গ্রহণ করতেছে, এই যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে কিন্তু আমরা বলি কি ভাই? জারণ সংখ্যা। তো এই যে সংজ্ঞা কারে বলে? এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে না, দেখবে যে এক এক গাইডে এক এক রকম আছে। তো ভাই সংজ্ঞা তুমি তোমার মনের মতো করে দিও। অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হইল যে একজন ইলেকট্রন ছাড়বে বা গ্রহণ করবে, যে ইলেকট্রন ছাড়ন বা গ্রহণের যে সংখ্যাটা, অ্যাকচুয়ালি এটাই জারণ সংখ্যা। ওকে, তো এখানে দেখো একটু মেকআপ করে ধরে নাও, তোমার সুন্দর করে তোমার সংজ্ঞাটা দেয়া আছে। সেটা হলো জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যখন যৌগ গঠনের সময় কোনো মৌল যতগুলো ইলেকট্রন এই যে বর্জন করে, মানে ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়, আবার দেখো যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি করবে? ঋণাত্মক আয়ন তৈরি করবে, তাকে আমরা কি বলবো? ওই মৌলের জারণ সংখ্যা। ঠিক আছে, তো এই যে জারণ সংখ্যার সংজ্ঞা কারে বলে তুমি দেখতে পারলা। এবার আসো, আচ্ছা ভাই জারণ সংখ্যা বিষয়টা তো আমি বুঝছি, এই জারণ সংখ্যার বিষয়ের পরে এই জারণ সংখ্যাতে কিন্তু অনেক সময় বলে যে তুমি জারণ সংখ্যা বের করো, বিভিন্ন যৌগ দিবে, বিভিন্ন আয়ন দিবে, এগুলো বলবে তার জারণ সংখ্যা বের করো। তখন তুমি কিভাবে বের করবে? তো জারণ সংখ্যা একটু দেখো, এই যে জারণ সংখ্যা আছে না, জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা আমরা দুইটা টাইপে দেখবো। কয়টা টাইপ? দুইটা টাইপ। ঠিক আছে, 1 নাম্বার টাইপ এবং 2 নাম্বার টাইপ। এই দুইটা টাইপের যদি তুমি জারণ সংখ্যা বের করার নিয়ম শেখো, আমি তোমার কথা দিচ্ছি আর জিন্দেগিতে তুমি কখনো জারণ সংখ্যা নিয়ে প্যারা খাবা না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে, কেন? তার কারণ একটু পরে বুঝতে পারবো। তা আসো, জারণ সংখ্যাটা তুমি বুঝতে পারছো, এরপর আসো জারণ সংখ্যা শূন্য হয় কখন, এটা তোমাকে জানা উচিত। যে জারণ সংখ্যা যখন তুমি বের করতে যাবা, কখন কখন জারণ সংখ্যা শূন্য হয়। তো অ্যাকচুয়ালি জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়। কয়টা অবস্থায়? তিনটা, মনে রাখো। জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়, আমার সাথে সাথে বলবা। একটা হইল পরমাণু, 2 হইল অণু, 3 হইল যৌগ। আমার সাথে সাথে প্র্যাকটিস করো যে জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়: পরমাণু, অণু এবং যৌগ। অর্থাৎ পরমাণু মানে কি ভাই? এই যে দেখো পরমাণু মানে কি, পরমাণু হইলো যে কোনো সিঙ্গেল পরমাণু, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, যে কোনো সিঙ্গেল পরমাণু যদি একা একা কখনো থাকে
তার জারণ মান কত হবে? 0 হবে। বুঝছি ভাই? আশা করতেছি বুঝতে পারছো। এবার আসো যে অণু। অণু মানে কি? অনেক সময় দেখো না যে N2 F2 Cl2 বা I2 এরকম থাকে না? যে কোনো ধরনের অণু যদি থাকে ওই অণুগুলোর জারণ মান কত হবে? 0 হবে। 0 হবে। আর একটা কি ভাই? এই যে যৌগ। যৌগ মানে কি? এনি কাইন্ড অফ যৌগ, অনেক বড় বড় যৌগ থাকতে পারে। যে কোনো যৌগের টোটাল জারণ মান কত ভাই? 0। যেমন এখানে ধরো সালফিউরিক অ্যাসিড আছে, টোটাল জারণ মান 0। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, টোটাল জারণ মান 0। বা ফসফরিক অ্যাসিড আছে, টোটাল জারণ মান 0। যত বড় যৌগই হোক না কেন ওই যৌগের জারণ মানটা 0 হবে। তাহলে আমরা একবার প্র্যাকটিস করে ফেলি যে জারণ সংখ্যা 0 হয় 3টা অবস্থায়: পরমাণু, অণু এবং যৌগ। সবসময় মনে রাখবা, পরমাণু, অণু এবং যৌগ এই 3টা অবস্থায় জারণ মান 0 হয়। বুঝতে পারছি ভাই? এবার আসো, এই যে জারণ সংখ্যা যখন তুমি বের করতে যাবা, এই জারণ সংখ্যা বের করার সময় একটা জিনিস তোমার খুবই হেল্প করবে, তাছাড়া কখনোই তুমি পারবে না। সেটা হলো ধাতুর যোজনীর সামনে তুমি কি দিবা? ধাতুর যোজনীর সামনে তুমি দিবা প্লাস, আর অধাতুর যোজনীর সামনে কি দিবা? মাইনাস। মনে রাখবা, ধাতু যে মৌলগুলো থাকবে, এই যে ধাতু, ধাতুর যোজনীর সামনে তুমি দিবা কি? প্লাস চিহ্ন ব্যবহার করবা। অধাতুর যোজনীর সামনে কি চিহ্ন ব্যবহার করবা? মাইনাস চিহ্ন ব্যবহার করবা। ফর এক্সাম্পল, আমি যদি বলি ম্যাগনেসিয়ামের কথা, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের যোজনী দিয়ে যখন জারণ সংখ্যা বের করতে যাচ্ছি তখন তুমি কি করবা? তার যোজনীর সামনে এখন +2 দিবা। আবার ফর এক্সাম্পল ধরো ফ্লোরিন, এর যোজনী কত? 1, তখন তুমি কি করবা? -1 দিবা। কেন? এই যে ম্যাগনেসিয়াম ধাতু ছিল, তার সামনে প্লাস দিছি আমি যোজনীর সামনে, অধাতু হইলে যোজনীর সামনে কি দিব? মাইনাস দিব। ভাই এতটুকু ক্লিয়ার? ভাই এতটুকু ক্লিয়ার হইলে আমাকে লিখে দাও যে y1 ক্লিয়ার, y1 ক্লিয়ার। ঠিক আছে, এতটুকু জানাবা। এটুকু ক্লিয়ার হয়েছে আমি। এবং জারণ সংখ্যা বের করার সময় মাস্ট, অবশ্যই 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 তুমি এই প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করবা, তাছাড়া কোনোদিনও তুমি নাম্বার পাবা না। হয়তো সম্পূর্ণ করবা কিন্তু নাম্বার পাবা 0। তার কারণ জারণ সংখ্যাতে অবশ্যই প্লাস আর মাইনাস চিহ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো আমরা এই জারণ সংখ্যাটা 2টা টাইপে শিখবো। টাইপ 1 এর কিছু উদাহরণে দেখি আমি। ধরো এখানে একটা যৌগ দিছে সোডিয়াম সালফেট। এই যে Na2SO4 যৌগের সালফারের জারণ মান কত? একটু প্রশ্ন করো, একটু প্রশ্ন করো, দেখো নিজেকেই প্রশ্ন করো। যারা পারবা কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, যে বলছে Na2SO4 যৌগের সালফারের জারণ মান কত? আমি যদি একটু বের করতে চাই ভাইয়া, দেখো তুমি কি পাইছো? এই যে যৌগ তোমার দিছে Na2SO4, এখানে সালফারের জারণ মান বের করতে বলছে। একটু ভদ্র ছেলে মেয়ের মতো সুন্দর করে হাতের বাম পাশে এখানে লিখে নাও যে এখানে আমি সেখানে, লিখে নাও। এখানে কার জারণ মান বের করতে বলছে? তোমার বার করতে বলছে সালফারের জারণ মান। বুঝছো? ধরে নাও যে ধরি সালফারের জারণ মান কত? x। তুমি ভাই x ধরো, y ধরো, z ধরো, পুরো পৃথিবীর যা ইচ্ছা তা তুমি ধরো, প্যারা নাই। ঠিক আছে, তাহলে সালফারের জারণ মান x ধরে নিছি। তো এই যে আমি কি বলছি, জারণ মান বের করার সময় কয়েকটা বিষয় তোমাকে জানা উচিত। জারণ মান 0 হয় কখন? অণু, পরমাণু, যৌগ, ধাতু যোজনীর সামনে প্লাস, অধাতু যোজনীর সামনে মাইনাস। তো তুমি এতটুকু তো কমন সেন্স তোমার আছে। দেখো তো ভাই, এই যে এখানে সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনী কিন্তু 1। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেন যোজনী কিন্তু 2। একটু মনে রাখবা, হ্যাঁ, এগুলো লেখার দরকার নাই, সাইডে লিখলা, তারপর এটা জাস্ট একটু তোমাকে বোঝানোর ক্ষেত্রে লিখলাম। একটু স্যারেরা চলেন আমরা যদি এখানে এখন দেখি, তাহলে সোডিয়াম একটা ধাতু। আমি কি বলছি? ধাতুর যোজনীর সামনে প্লাস দিব। দেখো তো ভাই, সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে 1 এর সামনে এরকম প্লাস দিলাম, তারপরে 1 লিখলাম। এরপর দেখো তো ওই যৌগে ওই পরমাণু কয়টা আছে? এখানে সোডিয়াম কয়টা আছে? 2টা। তাহলে গুণন কত? 2। ইজ ইট ক্লিয়ার? এগেইন দেখো, সোডিয়ামের যোজনী 1, ধাতুর জন্য প্লাস দিছি, গুণন, এখানে সোডিয়াম 2টা পরমাণু আছে, এই জন্য গুণন 2, মাঝখানে প্লাস। এন্ড দেন দেখো সালফার তুমি কত ধরে নিছো? তুমি তো জানো না, সালফার বের করবা। সালফার ধরছো x, গুণন কত? x। দেখো তো সালফার কয়টা পরমাণু আছে ভাই? আমার চোখ দিয়ে দেখো, তোমার চোখ দিয়ে দেখো, কয়টা আছে? একটা। গুণন কত? 1, প্লাস। অক্সিজেনের কাছে যাও, অক্সিজেনের যোজনী 2, এটা খুবই সত্য কথা, খুবই ভালো কথা, কিন্তু অক্সিজেনের যোজনী কত? 2, কিন্তু ধাতু না ধাতু? অধাতু, এই জন্য তুমি কি দিবা? -2 গুণন। দেখো তো অক্সিজেন কয়টা দেখতে পাচ্ছ? 4টা, এই জন্য গুণন কত? 4। তুমি একটু আগে জানো
যে জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়, অণু, পরমাণু, যৌগ। এই যে দেখো সোডিয়াম সালফেট, এই যে যৌগটা ছিল, এটা একটা যৌগ ছিল, তার টোটাল জারণ মান ডেফিনেটলি 0 হবে। তাহলে এই টোটাল জারণ মান কত? এই টোটাল জারণ মান 0। আমি বুঝাতে পারছি ভাই? বুঝছো? এখন একটু চলো যোগ বিয়োগ করে আসি। এই 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? +2। আমি আবার বলতেছি, চিহ্ন ইম্পর্টেন্ট। তারপরে আবার প্লাস, x এর সাথে 1 গুণ করলে হয় x, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ কত? 8, ইকুয়াল টু কত? 0। দেখো তো ভাই, 8 থেকে যখন 2 বাদ দিবা কত থাকে? 6। তাহলে x ইকুয়াল টু -6 ইকুয়াল টু 0। ওই পাশে গিয়ে তুমি কি লিখবা? x ইকুয়াল টু 6। যারা x ইকুয়াল টু 6 লিখবা তারা ঠুস করে ড্যাশ হয়ে যাবা, ঠিক আছে? ধরা খেয়ে যাবা। তোমাকে আমি কি বলছি? জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বা জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে, বিশেষ করে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে এই যে চিহ্নটা বেশি ইম্পর্টেন্ট। মাইনাস চিহ্ন আছে, ওই পাশে গিয়ে প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে, এটা টু বি অনেস্ট ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি প্লাস চিহ্ন না দাও তোমার নাম্বার ভুল, ঠিক আছে? তাহলে এই পুরো টোটাল যোগে সালফারের জারণ মান কত? সালফারের জারণ মান হলো +6। বুঝতে পারছি? আমাকে লিখে দাও যে Y2 ক্লিয়ার, কমেন্ট বক্সে লিখে দাও যে Y2 ক্লিয়ার, ফাদা ফাদা করে ফেলবো। ওকে, বুঝতে পারছি এটা? ঠিক আছে। তো এবার চলো তাহলে আমরা এই যে উদাহরণটা দেখলাম, নেক্সট আরেকটা উদাহরণ দেখি। এখানে বলছে K2Cr2O7, এখানে হবে O7, K2Cr2O7। এই যে যৌগটা আছে, এই যৌগে পটাশিয়াম ডাইক্রোমেট, যার নাম, এখানে ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে। খুবই সিম্পল বিষয়, এগুলো তো আমরা জানি, তাই না? কিভাবে জানি? চলো আমরা একটু ধরে নেই। কার্বন বের করতে বলছে, ক্রোমিয়াম ধরে নাও। কিরে, ক্রোমিয়ামের জারণ মান কত? x। লিখে নিবা বাংলায় যে ক্রোমিয়ামের জারণ মান পাই x। হ্যাঁ, ধরে নিস। এরপর তুমি একটা জিনিস দেখবা, পটাশিয়াম। হ্যাঁ, পটাশিয়ামের যোজনী কত রে? পটাশিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী কত? 2। ওকে, হয়ে গেছে, সিম্পল বিষয়, ইজি। এখন আসো, আমরা যদি একটু জারণ মানটা বের করতে চাই, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। তো এই জায়গাতে আমি যদি এখন মান বের করতে চাই, দেখো পটাশিয়ামের যোজনী কত? এই কত রে? পটাশিয়াম যোজনী 1। তাহলে কি দিব? ধাতু দেখে দিব প্লাস, পটাশিয়ামের যোজনী 1 গুণন, কয়টা আছে পটাশিয়াম? 2 খান। তাহলে 2 খানের সাথে আমি গুণ দিয়ে দিব, 2 প্লাস দিয়ে দিলাম ক্রোমিয়াম কত? x। বুঝছো? তাহলে দাও তুমি x গুণন কত আছে বলো তো এর সাথে? 2। এই যে ক্রোমিয়াম 2টা পরমাণু আছে, এখানে কত হবে? গুণন 2 প্লাস অক্সিজেনের যোজনী কত? 2, বাট অক্সিজেন নিজে একটা অধাতু, সো ওর যোজনীর সামনে কি হবে? -2 গুণন, কয়টা পরমাণু আছে দেখো তো? 7টা। গুণন কত? 7। টোটাল একটা যৌগ ছিল K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, একটা যৌগ। এই জন্য যৌগ অবস্থা তার জারণ মান কত? 0। ওকে, স্যারেরা একটু হিসাব করে ফেলি। জারণ মান 0 হয় কখন? 3 অবস্থায়, অণু, পরমাণু, যৌগ। যেহেতু যৌগ ছিল, টোটাল জারণ মান 0। তাহলে 2 ওকে 2, 2 সাথে x গুণ করলে হয় 2x, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14, টোটাল জারণ মান 0। তাহলে দেখো 14 থেকে 2 বাদ দিলে কত থাকে? -12 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু, আচ্ছা 2x ইকুয়াল টু কি হবে? ওই পাশে যা -12 হয়ে গেল +12, 2 যদি এই পাশে গুণ আকার আছে, ওই পাশে যা হয়ে যাবে ভাগ আকার। তাহলে x ইকুয়াল টু কত হবে? +12 ডিভাইডেড বাই 2, হিসাব করে কত হবে? x ইকুয়াল টু +6। এটাই হলো আমাদের ক্রোমিয়ামের জারণ মান, কত? +6। বুঝতে পারতেছো ভাই? এই যে এগুলো সস্তা টাইপের একটা বিষয়। ওকে, তাহলে আমি কি পাইলাম? ক্রোমিয়ামের জারণ মান পাইলাম +6। ওকে, চলো, বুঝতে পারছো ভাই? তাহলে ক্রোমিয়ামের জারণ মান কত হয়েছে? ক্রোমিয়ামের জারণ মান হয়েছে আমাদের +6, এই যে +6। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। তোমাদের একটা হোমওয়ার্ক দিই, বলো তো, তুমি আমাকে এটা একটু কমেন্ট বক্সে জানাবা, বুঝছো? কি জানাবা? যে H3PO4 এখানে ফসফরাসের জারণ মান কত? একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি কে কে পারো। ভিডিওটা পজ করো, একটু বলবা যে H3PO4 এখানে ফসফরাসের জারণ মান কত, একটু ঝটপট কমেন্ট বক্সে জানাবা, দেখতে চাই। তোমাদের হাসিব ভাইয়া দেখবে।
ওকে, সো এখানে একটু আসেন তো স্যার, টাইপ 2। টাইপ 2 তে আমি কি দেখবো? টাইপ 2 তে দেখবো বিভিন্ন ধরনের যৌগমূলক, বিভিন্ন ধরনের যৌগমূলক বা বিভিন্ন ধরনের যখন আয়নিত যৌগের ক্ষেত্রে জারণ মান বের যখন আমি করব, তখন আমি কোন স্টেপটা ফলো করব? বি কেয়ারফুল। বিভিন্ন ধরনের যৌগমূলক বা আয়নিত যৌগের ক্ষেত্রে যখন তুমি জারণ মান বের করতে যাবা, তখন জাস্ট ছোট্ট একটা বিষয় মনে রাখবা, ছোট্ট একটা বিষয় মনে রাখবা। সেই বিষয়টা কি দেখো, এখানে তোমরা বলছে কার্বনেট CO3 2-, এটা একটা যৌগমূলক। এই যৌগমূলকে কার্বনের জারণ মান বের কর। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে মনের ভিতর, আচ্ছা ভাইয়া আপনি এখানে কার্বনের যোজনী কেন বের করতে বলতেছে? বা আপনি একটু আগে উদাহরণ দিলেন, এই স্লাইডে দেখেন, দেখো এখানে ক্রোমিয়ামই কেন বললো, বা আগের স্লাইডে তুমি দেখো এখানে সালফারই কেন বললো, এখানে অন্য কিছু কেন প্রশ্ন করে নাই? অক্সিজেনের বের করো, সোডিয়ামের বের করো, ভাই কেন সালফার, এখানে কেন সালফার, এখানে কেন ক্রোমিয়াম, এখানে কেন আবার কার্বন? এটা কারণ জানো? তার কারণ মনে রাখবা যে আমরা যখন জারণ মানটা বের করি, ম্যাক্সিমাম সময় আমরা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করি। কার? কেন্দ্রীয় পরমাণু, চ্যাপ্টার 4-এ পড়া কেন্দ্রীয়, সরি চ্যাপ্টার 5, পরমাণুর জারণ মান বের করি আমরা। কেন্দ্রীয় পরমাণু কারে বলে? অনেকগুলো নিয়ম আছে, একটা নিয়ম দেখো, যার যোজনী সব থেকে বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু, যার যোজনী সব থেকে বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু। যদি যোজনী সমান হয়, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হলো কেন্দ্রীয় পরমাণু। যদি যোজনী সমান হয় তাহলে কি হবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হবে কেন্দ্রীয় পরমাণু। আর একটা শর্টকাট নিয়ম আছে, সেটা হলো যার পরিমাণ কম থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু। সো এটা এই বিষয়ের মুখ্য বিষয় না, আমরা নেক্সট টাইমে কোনো সময় আলোচনা করব। আর কেন্দ্রীয় পরমাণু নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবা, আলাদা নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসো, এই যৌগেতে বলা হচ্ছে কার্বনের জারণ মান কত। এবার আসেন স্যার, একটু দেখা যাক আমরা পারি কিনা। CO3 2-, যারা যারা পারবা কমেন্ট বক্সে লিখে দাও। ধরি তারে ধরি ধরি মনে পড়ি, ধরতে গেলে কি ধরবো? কার্বন। কার্বনের জারণ মান কত? X। বুঝছো? কার্বনের জারণ মান কত? X। এবার আসো আমরা একটু ধরে নিই, অক্সিজেনের যোজনী কত? 2। কিন্তু আমরা জানি অক্সিজেন একটা অধাতু, তাহলে মাইনাস হবে। স্যারেরা দেখেন, কার্বনের জারণ মান X গুণন কত? কয়টা আছে? একটা পরমাণু, গুণন 1, প্লাস অক্সিজেন কত? অক্সিজেনের যোজনী 2, বাট নিজে একটা অধাতু, সেখানে কি হবে? -2 গুণন কয়টা আছে? 3টা। এই জায়গাতে যে আমরা সুন্দর করে একটু ভুলটা করে বসি, আমরা এতক্ষণ যাবত শুনলাম বা দেখলাম যে টোটাল জারণ মান 0 হয়। 0 কখন কখন হয়? আমি তোমারে বারবার বলছি, অণু যদি হয়, এখানে লিখি, অণু যদি হয়, পরমাণু যদি হয়, যদি যৌগ হয়, এই 3টা অবস্থায় তাদের জারণ মান কত হয়? 0 হয়। এটা খুবই ভালো কথা, ভদ্র কথা। কিন্তু একটু নিজের চোখ দিয়ে দেখো, আমার চোখ দিয়েও দেখো, এই জায়গাতে যে জিনিসটা আছে ভাই, এই জায়গাতে যে জিনিসটা আছে, এখানে কি যৌগ? এটা কি অণু? এটা কি পরমাণু? না, এটা কিন্তু একটা আয়ন। এই যে আয়ন, আয়নিত অবস্থায় জিন্দেগিতেও জারণ মান 0 হয় না। এখন প্রশ্ন হইলো তাহলে কি করব ভাই? চোখ বন্ধ করে মনে রাখবা, চোখ বন্ধ করে মনে রাখবা যে আয়নিত যৌগের ক্ষেত্রে জারণ মান কোনোদিনও 0 হয় না। তখন তুমি কি করবা? তখন তুমি করবা এরকম, দেখো তোমার আয়নিত অবস্থার ক্ষেত্রে তখন তুমি কি করবা? মনে রাখবা, এই যে উপরে যে চার্জটা থাকবে না, যে চার্জ থাকবে প্লাস থাকলে, অর্থাৎ এই উপরে যা থাকবে সেটা তুমি জাস্ট ইকুয়াল দিয়ে লিখে দিবা। যদি এখানে -2 থাকে, -2 দিয়ে লিখবা। এখানে যদি +2 থাকে, +2 লিখবা। এখানে যদি +4 থাকে, এখানে +4 লিখবা। এখানে যদি +8 থাকে, তুমি +8 লিখবা। অর্থাৎ চার্জ আকারে যে আয়নটা থাকবে সেই সংখ্যাটা তোমাকে সেই লিখতে হবে। যেমন দেখো এখানে আছে -2, আমি কি লিখবো? -2। যদি এখানে থাকতো +4, আমি লিখতাম +4। যদি আমি লিখতাম যে এখানে আছে ফর এক্সাম্পল -8, তাহলে আমি এখানে লিখতাম -8। অর্থাৎ এই চার্জ আকারে যেটা থাকবে ইকুয়াল দিয়ে তোমাকে সেটা লিখতে হবে। বুঝতে পারছি ভাই? তার কারণ তোমাকে আমি বলে দিছি জারণ সংখ্যা শূন্য হয় 3টা অবস্থায়, এর বাহিরে গিয়ে তুমি কোনোদিনও 0 লিখতে পারবা না। বুঝতে পারছি ভাই বিষয়টা? একটু মনে রাখো ভাই। হ্যাঁ, তো এখন দেখো জারণ মান যদি বের করতে চাও তাহলে কি হবে? তাহলে x প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 ইকুয়াল টু কত? -2। -2 কোথা থেকে আসছে? তার চার্জ থেকে আসছে। এবার হিসাব করো, x ইকুয়াল টু এই মাইনাস ওই পাশে যে হলো +6 -2 and then x ইকুয়াল টু কত?
+4। বুঝেছো কত ইজি? পারতেছো না ভাই? অবশ্যই পারা উচিত তোমার। এতটুকু বুঝলে লিখে দাও যে y3 ক্লিয়ার। y3 ক্লিয়ার, হ্যাঁ লিখে দাও কমেন্ট বক্সে জানো। আর যারা পারবা না বা বুঝবা না আমাকে লিখে দিবা যে ভাই বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এটা চলে গেছে। আয়ন আকারে থাকলে জাস্ট ইকুয়াল দিয়ে তার আয়নটা লিখে দিবা। এন্ড দেন লাস্ট আরেকটা উদাহরণ দেখো। এবার আসো ম্যাঙ্গানিজ। বলছে এখানে ম্যাঙ্গানিজ আছে যে MnO4-। এই যে যৌগটা বলছে MnO4-, এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান কত? সেম ভাবে দেখো, ধরে নিলাম, ধরি Mn এর জারণ মান কত? x। ভালো কথা। এখন তুমি Mn এর জারণ মান যদি x ধরে নাও, তাহলে তুমি কি করবা? তুমি দেখতে পাচ্ছ এখানে অক্সিজেন আছে, অক্সিজেন যোজনী কত? 2। একটু সাইড নোট করে লিখে নিলাম বোঝার সুবিধার্থে। এখন তুমি চিন্তা করো তো ভাই, আমি একটু বের করব যে ম্যাঙ্গানিজের বের করব, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কত ধরে নিছি? x গুণন কয়টা ম্যাঙ্গানিজ আছে? আছে একটা, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2, কারণ তার যোজনী 2, অধাতু হইলে মাইনাস চিহ্ন দেয়া লাগে, -2 গুণন অক্সিজেন কয়টা দেখতে পাচ্ছি? 4টা। ইকুয়াল দিয়ে আমি 0 দিতাম কখন? এই যে দেখো 0 দিতাম যদি অণু, পরমাণু বা যৌগ হতো। বাট এইখানে যে যৌগটা আছে, এই যৌগটা কিন্তু ভাই অণু না, পরমাণু না, যৌগ না, এটা একটা আয়ন আকারে আছে, আয়নিত আছে। এর আগেরটা দেখলাম, এটা দেখছি যৌগমূলক, আর এটা কিন্তু যৌগমূলক না, এটা কিন্তু একটা আয়নিত যৌগ। MnO4 এটা একটা আয়নিত যৌগ। এর আয়ন চার্জ কত আছে? এবার মাইনাস আছে, শুধু একটা মাইনাস, অর্থাৎ এখানে দিব আমি -1। বলছি না, এই চার্জ যেটা থাকবে ইকুয়াল দিয়ে সেটা লিখবা। এখন তুমি লেখো তাহলে x প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8 ইকুয়াল টু -1। তাহলে কি হবে? x ইকুয়াল টু +8 -1, ওই পাশে যা কত হবে? x ইকুয়াল টু +7। এটাই হলো আমাদের অ্যান্সার। সোজা আছে না কঠিন আছে? একদম সস্তা বানায় ফেলবো সবকিছু ইনশাআল্লাহ কেমিস্ট্রি। ওকে, সো এটা ছিল আমাদের জারণ সংখ্যা নিয়ে ক্লাস। আমরা পরের পার্টে দেখাবো যে জারণ বিজারণের সমতাকরণে 4টা টাইপ আছে আমাদের। ওকে, এই 4টা টাইপ আমি একদম ফ্রিতে করে দিব তোমাদের, এবং এত স্টেপ বাই স্টেপে বুঝাবো আর জিন্দেগিতেও কোনোদিন তোমার জারণ সংখ্যা নিয়ে বা জারণ বিজারণ বিক্রিয়ার প্যারা খাইতে হবে না। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বুঝতে পারছো? এখন তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, সেটা হইলো আমাকে এখন কমেন্ট বক্সে জানাও স্যারেরা, এই জায়গাতে এই যে যৌগটা দিলাম SO4 2-, এখানে সালফারের জারণ মান কত? এই যে সালফার আছে না, এই সালফারের জারণ মান কত? কমেন্ট বক্সে জানাও। ওকে, জারণ বিজারণ বিক্রিয়া তুমি কিভাবে সমতাকরণ করবা? প্রথমেতে আসি যে ভাই জারণ কারে বলে? জারণ কারে বলে? হ্যাঁ, নরমাল ভাবে চিন্তা করে দেখো ভাই, যে জারণ বলতে আসলে ইলেকট্রনের ছাড়ন। হ্যাঁ, যারা ইলেকট্রন ছেড়ে দেয় তাদের জারণ ঘটে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের বিজারণ ঘটে। এটাই ছোট্ট একটা বিষয়, আর কিচ্ছু না। ইলেকট্রন যারা ছেড়ে দিবে তার জারণ ঘটবে, আর যারা ইলেকট্রন গ্রহণ করবে তার বিজারণ ঘটবে। তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, তুমি সবসময় মনে রাখবা ভাইয়া, জারণ এবং বিজারণ সবসময় নির্ভর করে বিক্রিয়কের উপর। কার উপর? বিক্রিয়কের উপর। ভাইয়া আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দিলে তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটু দেখো, ধরো আমি একটা বললাম, ধরো তোমার কাছে একটা আছে ভাই ম্যাগনেসিয়াম। ওকে, কি আছে? ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম ভাই কি করলো? -1 ছেড়ে দিছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিল। 2টা ইলেকট্রন ছেড়ে দিলে ম্যাগনেসিয়াম কি তৈরি হবে ভাইয়া? ম্যাগনেসিয়াম 2+ তৈরি হলো। এই যে দেখো, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ম্যাগনেসিয়ামের জারণ ঘটেছে। ওকে ভাই, বুঝছি তো? আচ্ছা, একই ভাবে আমি যদি তোমাকে বলি, ধরে নাও তোমার কাছে একটা কি আছে? ফ্লোরিন আছে। ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ফ্লোরিন কি হবে? ফ্লোরাইড আয়ন তৈরি করে ফেলে। এই যে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে ভাইয়া, এটাকে আমি কি বলবো? বিজারণ বলবো। এটা কিন্তু সব থেকে সস্তা একটা বিষয়, যে কেউ একজন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এই যে দেখো, কেউ একজন 2টা ইলেকট্রন ছেড়ে দিল, এই জন্য এটাকে আমি জারণ বলছি। কেউ একজন ইলেকট্রন গ্রহণ করছে, এই যে ফ্লোরিন, এই জন্য এটাকে বিজারণ বলছি। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার বিষয় নাই। তারপরে ম্যাগনেসিয়ামের কি ঘটে? জারণ ঘটে। আর ফ্লোরিনের কি ঘটে ভাই? বিজারণ ঘটে। আমি এটা বুঝলাম, কিন্তু এই জায়গাতে ছোট্ট একটা বিষয় আছে ভাই, ছোট্ট একটা বিষয়। সেটা কি? তোমাকে একটু কষ্ট করে আমি বুঝাই, তুমি দেখো, একটু দেখো।
এই যে আমি তোমাকে বলছি কি ভাই, জারণ বিজারণ নির্ভর করে বিক্রিয়কের উপর, কার উপর? বিক্রিয়কের উপর। এই যে ম্যাগনেসিয়াম 2- দিয়ে রাখছি না এখানে, একটু দেখো তো, এই যে ম্যাগনেসিয়াম আমি কি করছি, 2- ইলেকট্রন দিছি, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। তো এই যে অবস্থাটা আছে না ভাই, এই অবস্থাটা লিখলেও কিন্তু তোমার এক যে ভুল যে হবে তা না, তবে এটা না লেখাই ভালো। এটা নিয়ে অনেক ধরনের মতবিরোধ আছে। কি আছে? অনেকেই বলে যে দেখো ভাই, ইলেকট্রন, এটা তো ইলেকট্রন না, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, তার সামনেও কি আছে, নেগেটিভ সাইন আছে, তো নেগেটিভ নেগেটিভ অনেক সময় বিকর্ষণ করতে পারে। তো এটা নিয়ে অনেক ধরনের মতবিরোধ আছে। তো এই জন্য এই অবস্থাটাকে আমরা এইভাবে না লিখে সব সময় এটা লেখার চেষ্টা করব যে ম্যাগনেসিয়াম, এই যে দেখো আমরা একটা তোমাকে ছোট একটা ট্রিক শিখাই, দেখো তো ভাই, আমরা এটা করছি না আগে, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার যদি সি থাকে, তুমি যদি এই ওয়াইটাকে ওই সমানের ওই পাশে পার করে দাও সমাধানের নিয়ম অনুযায়ী, তখন তুমি কি করবে বলো তো ভাই, এক্স ইকুয়াল টু সি, এই যে ওয়াই এর সামনে প্লাস আছে ওই পাশে যা মাইনাস হয়ে যায় না ভাইয়া, মাইনাস হয়ে যায় কিন্তু, তাই না? এই যে দেখো ওয়াই ঠিকই থাকলো, বাট ওর সামনে যে চিহ্নটা ছিল প্লাস, সেটা মাইনাস হয়ে গেল। সেম ভাবে আমার এই যে দেখো তো -2 ইলেকট্রনটা আছে না, আমি ওটা এভাবে লিখবো না। কিভাবে লিখবো? আমি জাস্ট ওটাকে, দেখো, আমি জাস্ট ওইটাকে এইভাবে করব। এই যে 2 ইলেকট্রনটা আছে না, এটাকে আমি এই পারে নিয়ে আসবো, Mg2+, Mg2+, এই যে 2 ইলেকট্রনটা আছে না, তখন এটা আমি এই পাশে +2 হিসেবে দিব। হ্যাঁ, এটাও কিন্তু দেখো এই লাইন আর এই লাইনের ভিতর কিন্তু কোনো পার্থক্য নাই ভাই। এটা দেখো আমি বিক্রিয়কে দেখাচ্ছি মাইনাস, আমি এই সামনে মাইনাস চিহ্নটা দিব না ইলেকট্রনের, তাই এটা নিয়ে ওই যে বললাম মতবিরোধ আছে। আমি সবসময় কিভাবে লেখার চেষ্টা করব, আমি সবসময় এইভাবে লেখার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। সো উৎপাদে ইলেকট্রন গ্রহণ করলো না ছাড়লো, এটা কোনো কিছুতে যায় আসে না, কারণ জারণ বিজারণ নির্ভর করে বিক্রিয়কের উপর। কার উপর? বিক্রিয়ক। তোমার যদি কোথাও এই লাইন দেখো তাও বুঝবা জারণ, যদি কোথাও দেখো এরকম আছে যে এই জায়গাতে ডান পাশে ইলেকট্রন নিছে, তখনও বুঝবা ওটা জারণই করছে ভাইয়া। আমি বুঝাতে পারছি? তার মানে ইলেকট্রনের সারণ মানেই জারণ, ইলেকট্রনের সারণ মানেই জারণ। তাহলে তুমি একটু এদিকে কষ্ট করে দেখো, এদিকে কষ্ট করে দেখো, আমি তোমার জারণের সংজ্ঞাতে কি বলছি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক, এই যে বলছি না, দেখো জারণ বিজারণ নির্ভর করে কার উপর? বিক্রিয়কের। ওই যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দেয়, তাকে আমরা কি বলবো ভাই? জারণ বলবো। ফর এক্সাম্পল দেখো, এখন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিছিল, এর জারণ ঘটছে। আমি কি বলছি, এইভাবে না লিখে আমি এইভাবে লিখবো। একইভাবে, একইভাবে তুমি দেখো, একটু মিশায়া দেই তোমাদের জন্য বুঝতে সহজ হবে। একইভাবে তুমি একটু দেখো তো ভাইয়া, যে বিজারণ কাকে বলে? আমি বলছি যে রাসায়নিক বিক্রিয়া কি বলে, যে বিক্রিয়ক, জারণ বিজারণ বিক্রিয়কের উপর নির্ভর করে। বিক্রিয়ক যদি ইলেকট্রন গ্রহণ করে, তাকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া বলবো। কিভাবে উদাহরণ দিচ্ছি দেখো, যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, করে ক্লোরাইড তৈরি করছে, এই জন্য এটা কি ঘটছে, এটা বিজারণ ঘটছে। এখানে তো ফুল আছে, বিজারণ ঘটছে। ঠিক আছে, বিজারণ। তাই রে, সোডিয়ামের জারণ ঘটে, ক্লোরিনের বিজারণ ঘটে, এটা বুঝাতে পারছি। এবং সারা জীবন মাথার ভিতর একটা কথা গেঁথে নিবা ভাই, জারণ বিজারণ নির্ভর করে বিক্রিয়কের উপর। এই কথাটা, এই কথাটা সারা জীবন, এই যে এই কথাটা সারা জীবন মনে রাখবা, সবসময় কাজে লাগবে। জারণ বিজারণ কার উপর নির্ভর করে? বিক্রিয়কের উপর। বুঝছি ভাই? আচ্ছা, তো এখন দেখো, আমি যদি পরের স্লাইডে যাই, এখন দেখো জারণ বিজারণ যখন তুমি সমতাকরণ করবা না, এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে, 100% একটা প্রশ্ন আসবে। তো এই জন্য জারণ বিজারণ সমতাকরণের জন্য তোমাকে এই 5টা স্টেপ একদম ঠাড়া মুখস্থ করতে হবে এবং স্টেপ বাই স্টেপ করতে হবে। এই 5টা স্টেপে তুমি যদি সলভ করো, যখন তুমি ইন্টারে উঠবা, জাস্ট মাঝখানে একটা টপিক আর একটা টাইপ যুক্ত হবে, তাহলেই তুমি ইন্টারের বিক্রিয়াগুলো সলভ করতে পারবা। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, কেমিস্ট্রি ভাই বোঝার বিষয়, বুঝে বুঝে করতে হবে। তাহলে আমার সাথে সাথে তুমি উচ্চারণ করবা, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করার জন্য তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1 কি করতে হবে? দর্শকায়ন বাদ দিতে হবে। নাম্বার 2 তোমাকে কি করতে হবে? পরিবর্তনশীল রূপ লিখতে হবে। নাম্বার 3 তোমাকে কি করতে হবে? অনুপরমাণু সমান করতে হবে। নাম্বার 4 তোমার কাজ করতে কি হবে? 4 সংখ্যা সমান করতে হবে। নাম্বার 5 তোমাকে কি করতে হবে? 2টা সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। অর্থাৎ এই যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপ ঠাড়া ঠাড়া মুখস্থ করতে হবে স্টেপ বাই স্টেপ। এই স্টেপগুলো তুমি যদি মনে রাখো ভাই, আমি তোমার কথা দিচ্ছি, তুমি এনি কাইন্ড অফ রিয়াকশন তুমি করতে পারবা। তোমার হাসিব ভাই তোমারে বলছে, একদম সস্তা বানায় ফেলবো ইনশাল্লাহ।
কি করতে হবে? 1 নম্বর দর্শকায়ন বাদ দিতে হবে, 2 নম্বর পরিবর্তনশীল রূপ লিখতে হবে, 3 নম্বর অনুপরমাণু সমান করতে হবে, 4 নম্বর চার সংখ্যা সমান করতে হবে, 5 নম্বর দুটি সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। এই 5টা স্টেপ লিখে নাও, না স্ক্রিনশট দাও, ঠিক আছে? এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা ভাইয়া দর্শকায়ন কি? আমি বুঝাবো, আমি আছি তো ভাই, না? দর্শকায়ন বুঝাবো। তারপর তুমি বলবো ভাই দর্শকায়ন নয় বুঝালেন, পরিবর্তনশীল রূপ কি? ওরে ভাই আমি ওইটাও বুঝাবো। সো সবকিছুর জন্য তো তোমার হাসিব ভাই আছে, স্টেপ বাই স্টেপ বুঝাবো ভাই, প্যারা নেই। তার মানে আমি তোমারে বললাম জারণ বিজনের জন্য এই 5টা স্টেপ তোমারে জন্য একদম ফরজ। বুঝছি না বোঝো নাই? কমেন্ট বক্সে জানাবা, ওকে? বুঝতে পারলে হয় লিখে জানাবা। এবার আসো, তোমার আমি প্রথমে একটু বুঝাই, তোমাদের মনের ভিতরে একটু লাড়াচাড়া দিচ্ছে ভাই দর্শকায়ন কারে বলে। সিম্পল একটা বিষয় বুঝাই। ধরো দর্শক মানে কি? দর্শক মানে কিন্তু দর্শক যারা আসলে, ফর এক্সাম্পল একটা বলি যে ধরে নাও এরকম একটা মাঠ আছে, কি মাঠের কথা বল, ধরো মিরপুরে খেলা হচ্ছে। তো মিরপুরে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা হচ্ছে, ঠিক আছে? তো নর্মাল ভাবে যেহেতু বাংলাদেশের খেলা, সবাই দর্শক থাকবে, খেলাধুলা দেখবে। তো এখন ধরে নাও এই সাইড দিয়ে অনেক দর্শক আছে, এই সাইড দিয়ে ধরে নাও অনেক দর্শক বসে বসে খেলা দেখতেছে। তো এখন তুমি চিন্তা করো, তো এরকম হয়েছে বাংলাদেশে যে এখন ফর্ম ভাই, তো বাংলাদেশের খেলা হচ্ছে, ইন্ডিয়াও আছে, কার কার খেলা হচ্ছে? বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়ার খেলা হচ্ছে। তো এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে খেলা হচ্ছে, এখন তুমি চিন্তা করো নর্মাল ভাবে বাংলাদেশ হারে যাচ্ছে, হ্যাঁ, কারণ খেলতে পারতেছে না, হারে যাচ্ছে। তখন গ্যালারি তো অনেক বাংলাদেশের দর্শক আছে। এখন যদি বাংলাদেশের মানুষ এটা বলে, কি রে ভাই, মাঠ আমার, দেশ আমার, খেলাও হচ্ছে আমার দেশে, লাইট আমার, সবকিছু আমার, তাহলে আমি ইন্ডিয়ার কাছে কেন হারবো? এখন যদি দর্শক এই কথা বলে সব দর্শক মিলে খেলাধুলা শুরু করে দেয়, জীবনে কি হবে? হবে কখনো? দর্শক কি কখনো যা মাঠের ভিতর যে খেলবে? কখনই খেলবে না। কারণ দর্শকের কাজ কি? বাইরে থেকে শুধু চিল্লানো, বাইরে থেকে শুধু তাকে উৎসাহিত করা, কখনোই সে খেলাধুলায় অংশগ্রহণ করবে না, মাঠের ভিতরে সে খেলবে না। বুঝছো ভাই? এই কমন সেন্সও তোমার আছে। তো একই ভাবে এই যে দর্শকায়নটা আছে না ভাই, দর্শকায়ন বলতে বোঝানো হচ্ছে এমন একটা আয়ন, যে আয়নটা কিনা ভাই বিক্রিয়া অংশন করবে না। মানে ওই রকম না, বিক্রিয়া অংশন করবে না এরকম না, যে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদের জারণ সংখ্যা বা যোজনীর কোনো পরিবর্তন হয় না, জারণ সংখ্যা বা যোজনীর পরিবর্তন হয় না, তাদেরকেই বলা হয় দর্শকায়ন। আর একবার একটু বলি, দেখো দর্শক মানে কি? বাংলাদেশের যে দর্শক, সে যদি বাংলাদেশের স্টেডিয়ামে বসে খেলা দেখে তারপরেও বাংলাদেশে সে সাপোর্ট করবে, সে যদি ইন্ডিয়াতে গিয়ে মানে খেলা দেখে সে বাংলাদেশের সাপোর্টই করবে, সে যদি অস্ট্রেলিয়াতে বসে খেলা দেখে সে কিন্তু বাংলাদেশের সাপোর্টই করবে। তার মানে দর্শকের কোনো পরিবর্তন হয় না। একই ভাবে তোমার আমি বলতেছি, দর্শক আয়নটা কারে বলে? যা আমার সাথে সাথে উচ্চারণ করো, জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকেই বলা হয় দর্শকায়ন। আর একবার একটু বলি, দেখো এই যে একটু আমার সাথে সাথে দেখো, যে জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের কি ভাই যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে বলা হচ্ছে দর্শকায়ন। এখন তুমি বলবো যে ভাই একটা উদাহরণ দেন। আরে তোমাদের উদাহরণের জন্য তোমার হাসিব ভাই আছে তো, চলো একটা উদাহরণ দিয়ে আসি। ওকে, একটা উদাহরণ দেই তো ভাই। যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো জিঙ্ক প্লাস H2SO4। আচ্ছা H2SO4 তুমি তো বলবা যে এখানে আছে, ওটা বাদ দিয়ে দেন, তাহলে অন্যটা একটা দিই। চলো ধরে নাও কপার সালফেট, এটা আছে। তো নর্মাল ভাবে আমরা বিক্রিয়ার কি জানি, যারা আমাদের কোর্সে আছে তোমরা জানো, বিক্রিয়া কিন্তু অনেক বেশি সস্তা একটা বিষয়, মানে সব থেকে সহজ। তাহলে কি হবে, জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? জিঙ্ক সালফেট এবং প্লাস প্লাস তারপরে কপার থাকলো, কপার কি হয়ে গেল? Cu আলাদা হয়ে গেল। এই যে বিক্রিয়াটা হয়েছে, এখান থেকে তোমাকে দর্শকায়নটা খুঁজে বের করতে হবে। এখন দর্শকায়ন যখন তুমি খুঁজে বের করবা, আমি তোমাকে কি বলছি? জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে দর্শকায়ন বলে। তো এই জায়গাতে তখন তোমার কিন্তু একটা বিষয় জানা থাকা লাগবে, সেটা হলো জারণ সংখ্যা তুমি বের করতে পারো কিনা। আমাদের এই চ্যাপ্টারের পার্ট 1-এ কিন্তু জারণ সংখ্যা বের করে শিখাইছি না? এই যে দেখো তো, আমি তোমার কি বলছি, জারণ সংখ্যা, এই যে দেখো জারণ সংখ্যা শূন্য হয় কয়টা অবস্থায়? এই যে দেখো জারণ সংখ্যা শূন্য হয় 3টা অবস্থায় না, এটা সবসময় মনে রাখবা। জারণ সংখ্যা শূন্য হয় পরমাণু, অণু এবং যৌগ, এই 3টা অবস্থায় কিন্তু জারণ সংখ্যা শূন্য হয়। তাই মাথার ভিতর গেঁথে নাও, না হলে পার্ট 1-এর ক্লাসটা দেখবে, আমি কমেন্ট বক্সে দিব, সরি ডিসক্রিপশন বক্সে দিব।
জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়, পরমাণু, অণু এবং যৌগ। ওকে, এটা মনে রাখবা। কেন বললাম? তার কারণ এখন ওটা কাজে লাগবে। চলো তাহলে এই জায়গাতে দেখো, এখন তুমি দেখো তো ভাই, এই জায়গাতে জিং একটা সিঙ্গেল পরমাণু না? জিং, এই যে জিং একটা সিঙ্গেল পরমাণু আছে, তাহলে পরমাণু অবস্থায় তার জারণ মান 0। তার জারণ মান কত? 0। একইভাবে দেখো তো ভাই, কপার সালফেট, টোটাল একটা কপার সালফেট, সে একটা যৌগ অবস্থায় আছে। যৌগ অবস্থায় থাকার কারণে তার জারণ মান কত? 0, টোটালটার 0। এখন তুমি দেখো তো ভাই, সালফেট SO4, আজ ইনদেগিতে যত জায়গায় সালফেট দেখছো, সালফেট এই অবস্থায় থাকে না, SO4 2-, তার মানে তার জারণ মান কত? 2-। 2- দেওয়া যায় কথা, -2 দেয়া একই কথায়, আমি দিচ্ছি কত? -2। -2। এখন দেখো তো ভাই, যদি তুমি কখনো এই জায়গাতে 0 করতে চাও, তাহলে কপারকে অবশ্যই কি হতে হবে? +2 না? এই যে +2 -2 কাটাকাটি করে কি হয়ে যায়? 0 হয়ে যায়। বুঝছি ভাই? তার কারণ টোটাল জারণ মান 0। এই জায়গাতে স্পেসিফিক SO4 একটা যৌগমূলক, তার জারণ মান -2, এবং কপার তার জারণ মান কত হবে? +2। এগেইন এই দেখো তো ভাই, এই পাশে বিক্রিয়ক উৎপাদ আছে, উৎপাদে জিঙ্ক সালফেট আছে। জিঙ্ক সালফেট একটা যৌগ, তার টোটাল জারণ মান 0। এখন ভাইয়া তুমি জানো সালফেট তার জারণ মান কত? -2। এইখানে জিঙ্কের কত হতে হবে? অবশ্যই +2 হতে হবে, তাছাড়া জিঙ্ক দেখে তো জারণ মান 0 হবে না। বুঝছি না বুঝিনি? অবশ্যই বুঝছি ভাই। এখন আসো যে কপার, কপার বলো তো একটা পরমাণু না? তুমি জারণ সংখ্যা শূন্য হয় তিনটা অবস্থায়, পরমাণু, অণু এবং যৌগ। এটা দেখো তো, সিঙ্গেল একটা পরমাণু কপার আছে, এই জন্য তার জারণ মান 0। বুঝতে পারছি ভাই? এখন একটু তুমি চিন্তা করো যে বিক্রিয়ক এবং উৎপাদের দিকে তাকাও। দেখো জিঙ্কের এখানে জারণ মান 0 ছিল, এখানে জিঙ্ক কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। দেখো তো, জিঙ্ক 0 থেকে 2 হচ্ছে, পরিবর্তন হয়ে গেছে না? পরিবর্তন হয়েছে। আবার দেখো কপার 2+ থেকে কপার 0 হয়ে গেছে, কপারও পরিবর্তন হয়েছে। সে বাড়লো না কমলো ওটা পরের বিষয়, বাট পরিবর্তন তো হয়েছে। +2 থেকে 0 হচ্ছে। বাট এই জায়গাতে দেখো তো, সালফেট এখানে কত আছে ভাই? -2। উৎপাদেও কত আছে ভাই? -2। দেখো তো ভাই, সালফার কি কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই যে সালফারের পরিবর্তন হচ্ছে না, আমি তোমারে কি বলছি? জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকেই বলা হয় দর্শকায়ন। দ্যাটস ওয়াই এই জায়গাতে যেহেতু সালফেটের কোনো পরিবর্তন হয় নাই, এই জন্যই দর্শকায়ন হবে কি আমাদের? দর্শক আয়ন হবে আমাদের ভদ্রলোক সালফেট, SO4 2- বা SO4 -2, একই কথা। বুঝতে পারছি ভাই? একটু আমাকে লিখে দাও যে Y2 ক্লিয়ার, বুঝতে পারলে? তার মানে আমি তোমাকে আবার বলতেছি, জারণ সংখ্যা বোঝার দর্শকায়ন বোঝার জন্য তোমাকে জারণ সংখ্যা টপিকটি ক্লিয়ার থাকা উচিত, না হলে আগের ক্লাসটা দেখবা আগে ভাই। বুঝতে পারছি ভাই? সিম্পল বিষয়। এখানে পরিবর্তন জিঙ্ক হয়েছে, কপারেরও পরিবর্তন হয়েছে, কিন্তু সালফেটের পরিবর্তন হয় নাই, এই জন্য দর্শকায়ন। শর্টকাট মজার বিষয় বলি, মনে রাখবা, যেখানে সালফেট থাকবে ম্যাক্সিমাম জায়গায় দর্শকায়ন হবে, যদি নাইট্রেট থাকে এটাও দর্শকায়ন হবে। ঠিক আছে? শুধু কার্বনেট বাদ দিয়ে, CO3 2- বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় যৌগমূলক থাকলে ওটা দর্শকায়ন মেরে দিবা, চোখ বন্ধ করে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো এটার ক্ষেত্রে দর্শকায়ন কি হবে? দেখো এই যে -2 -2, এই পাশে দুবারই -2 ছিল, এই জন্য এটা দর্শকায়ন। ওকে, আমি ওইদিকে আর গেলাম না। এবার আসো স্যারেরা, পরের স্লাইডে যাই। এবার আসো যে ভাই, দর্শকায়ন তো আপনি বুঝাইলেন, এবার একটু পরিবর্তনশীল রূপটা বুঝাইয়া দেন। বুঝাই দিচ্ছি, দেখো এই যে আছে না ভাই, এগুলো হলো পরিবর্তনশীল রূপ। পরিবর্তন মানে কি? দেখো তো ভাই, তুমি যখন আমার কাছে পড়তেছো, তুমি আমার স্টুডেন্ট, তুমি আমার ছোট ভাই, তাই না? বাট তুমি যখন তোমার বাবার কাছে যাচ্ছ, তো না, তুমি তখন না তুমি তোমার বাবার স্টুডেন্ট না, তুমি তোমার বাবার সন্তান, তাই না? তোমার হাত পা চেঞ্জ হচ্ছে না। তুমি আমার কাছে আসলো, তোমার হাত পা চোখ কান সব আছে, তোমার বাবার কাছে গেলেও তোমার হাত পা চোখ কান সব আছে, বাট সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে, তাই না? একইভাবে এই যে পরিবর্তনশীল রূপগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া তুমি কোনোদিনও রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না, জারণ বিজারণ আর কি। তো পরিবর্তনশীল রূপ এগুলো দেখে হিজিবিজি হিজিবিজি মনে হবে, ভাই আমি তো মনে রাখতে পারবো না, আমাকে একটু শর্টকাট বলে দেন। একটা বলে দিই, সেটা হলো কি ভাই, মনে রাখবা, যোজনী আছে না? যোজনীটা ইম্পর্টেন্ট বিষয়, বের করে শিখাইছি। তো যোজনী দিয়ে, ধাতুর যোজনী দিয়ে প্লাস দিবা, অধাতুর যোজনী দিয়ে মাইনাস দিবা। ধাতুর যোজনী দিয়ে প্লাস দিবা, অধাতুর যোজনী দিয়ে মাইনাস দিবা। তার মানে দেখো দেখো এদিকে, এটা দেখো, সোডিয়ামের যোজনী কত? 1, তাহলে এখানে কি হবে? 1+, এখানে ভুল করছে, কি হবে? 1+ হবে, 1+, হ্যাঁ 1+ হবে।
একেবারে ম্যাগনেসিয়াম কি হবে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 তাহলে কি হবে 2+, কপারের যোজনী 2 তাহলে 2+, ক্যালসিয়ামের যোজনী 2 2+, জিঙ্ক হলো 2+, অ্যালুমিনিয়াম হলো 3+। এই যে দেখো যোজনী দিয়ে। আর এক্সটা দ্বারা কি বুঝাইছি, এক্স হলো যে কোনো ধরনের হ্যালোজেন, এক্স হইলো যে কোনো ধরনের হ্যালোজেন, যে কোনো ধরনের হ্যালোজেন হইলে x2 থাকলে কি হবে x-। আবার যদি কোথাও এই যে x2 থাকলে কি লিখবা x-, x এর জায়গায় কি থাকবে, যদি তোমার এরকম থাকে Cl2 তাহলে এবারে যা কি লিখবা Cl-। তার মানে এই যে পরিবর্তনশীল রূপ আছে, এটা থাকলে এটা লিখবা, এটা থাকলে এটা লিখবা। এটাই হলো বাস্তবতা। আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে যে পরিবর্তনশীল রূপ লেখার নিয়মটা কি। যদি কোথাও ক্যালসিয়াম থাকে তুমি কি লিখবা ক্যালসিয়াম 2+, কিন্তু যদি ক্যালসিয়াম 2+ই থাকে তাহলে কি লিখবা ক্যালসিয়াম। এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, এটা থাকলে এটা, হইলেই হলো। একই ভাবে এই যে ঘাততারা মার্কা একটা বিষয় আছে, এই ঘাততারাটাকে একটু মনে রাখবা। এই যে ঘাততারা মার্কারি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন দেয়, ওটা একটু টেরা মার্কা, এই জিনিসটা এরকম করে মনে রাখো, পরে আমি বুঝাবো। তো যে পরিবর্তনশীল রূপটা আছে না, এই পরিবর্তনশীল রূপটা একদম ঠাড়া 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 মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু তুমি বিক্রিয়া সলভ করতে পারবে না। বুঝছো না বুঝনি? ক্লিয়ার? এই যে দেখো Fe2+ থাকলে 3+, সালফেট 2- থেকে সালফার, সালফার থাকলে আবার সালফার 2-। এবার দেখো লেড 2+ থাকলে 4+, 4+ থাকলে 2+, 5+ থাকলে 3+। সো এইরকম ভাবে এই পরিবর্তনশীল রূপটা তুমি একটু মনে রাখবা। একটা ঠাস করে স্ক্রিনশট মারা দাও, আমি সরে যাচ্ছি, সাইডে দাঁড়াই, স্ক্রিনশট দিয়ে নাও বা লিখে নাও। ঠিক আছে ভাই? তো এখন এবার আসি, তো আমি এটা বুঝলাম, এবার বলো যে ভাই আমি সব তো বুঝতে পারছি, চলেন একটা এক্সাম্পল দিই। তাহলে আমি দর্শকায়ন বুঝতে পারলাম, পরিবর্তনশীল রূপ বুঝতে পারলাম, এবার এক্সাম্পল। আমরা জারণ বিজারণের এই যে এক্সাম্পলে যাওয়ার আগে তোমাকে আর একটা বিষয় বলে দিই। আচ্ছা ভাই, জারণ বিজারণ যখন করব তখন অনেক ধরনের প্রশ্ন আসে, কি কিভাবে প্রশ্ন আসবে সেটা তোমাকে একটু বলে দিই। এই জারণ বিজারণ বিক্রিয়া থেকে যখন তোমাকে প্রশ্ন এরকম করে করতে পারে, জারণ বিজারণ সমতাকরণ করো, একই কথা। জারণ বিজারণ যুগপথে ঘটে, জারণ রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো, জারণ বিজারণ নিচের কোনটি জারণ বিজারণ সমর্থন করে, একই কথা। জারণ বিজারণ একই সাথে ঘটে, একই কথা। তার মানে এই যে যতগুলা টাইপ আছে সবগুলো টাইপের ব্যাখ্যা একই রকম। এখন যে উদাহরণটা দিব সকল ব্যাখ্যা একই রকম, জেহালাও সেহাই কদু। বুঝছেন স্যার? তার মানে জারণ বিজারণ থেকে তোমাকে এইরকম 4-5টা টাইপে প্রশ্ন করতে পারে। দেখো এই যত প্রশ্নই যত কিওয়ার্ডই থাকুক না কেন, সকল উত্তর একই রকম। লেখা আছে কি যে প্রশ্নের ধরন কি কিভাবে প্রশ্ন আসে। এবার আসো উদাহরণ নাম্বার 1। 4টা টাইপে বিক্রিয়া করাবো। টাইপ 1 সেটা হলো দর্শকান আয়ন ছাড়া যে যৌগগুলো আছে ওই যৌগগুলো কেমনে সমাধান করবা। চলুন একটা উদাহরণ দিই। বলছে সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করছে, বলছে বিক্রিয়াটা জারণ বিজারণের মাধ্যমে সমতাকরণ করো। বা এটা থাকতে পারে এরকম যে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে জারণ বিজারণ যুগপথে ঘটে, বা এটা থাকতে পারে সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে জারণ বিজারণ একই সাথে ঘটে। উত্তর একই হবে, উত্তর একই হবে। তো চলো বিসমিল্লাহর নামে শুরু করি। সেটা হলো এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা আমাকে সমাধান করতে হবে জারণ বিজারণের মাধ্যমে। তবে তোমাকে সর্বপ্রথম একটা কথা বলে দিই, এই কথাটা সবসময় লিখবা, দর্শকায়ন থাকুক আর না থাকুক লিখবা দর্শক আয়ন বাদ দিয়ে পাই, বাদ দিয়ে পাই। ঠিক আছে, আমি এমন কিছু টাইপ 1-এ উদাহরণ দিব যে উদাহরণগুলোতে কোনো কি নাই, কোনো দর্শকায়ন নাই। ঠিক আছে, তারপরে টাইপ 2-তে যাবো যেখানে দর্শকায়ন থাকবে, তারপর টাইপ 3, টাইপ 4, প্রত্যেকটা স্টেপে বুঝাবো। টাইপ 1-এ এমন কিছু উদাহরণ দেখতেছি যেখানে দর্শকায়ন নাই। তো এই যে আছে, এখন তুমি দেখো এই বিক্রিয়া তোমাকে সলভ করতে হবে, সোডিয়াম এবং ক্লোরিন। দেখো এই বিক্রিয়াটা আবার এরকমও থাকতে পারে ভাই, বুঝছো? এই যে সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন, ঠিক আছে, হাফ ক্লোরিন যা থাকে থাক ভাই। জারণ বিজারণ সমতাকরণের সময় এই সামনে সহগ 2 থাকলো না, হাফ থাকলো না, 3 থাকলো, ওগুলো কোনো কিছু ম্যাটার করে না, ওগুলো দরকার নাই। ঠিক আছে, ওগুলো দরকার নাই, ওগুলোর দরকার নেই। এবার আসো, তা আমি কি লিখবো? প্রথমে লিখবো দর্শকায়ন বাদ দিয়ে পাই। কেন? ওই যে দেখো তো, ওই যে দেখো, এই যে জারণ বিজারণ সমতাকরণের সময় তোমাকে প্রথম কি বলছি, দর্শকায়ন বাদ দিতে হবে। 2 নম্বর স্টেপ কি, পরিবর্তনশীল রূপ লিখতে হবে। এই যে পরিবর্তনশীল রূপ, এখন পরিবর্তনশীল রূপ লিখতে হবে। তাহলে দেখো দর্শকায়ন বাদ দিয়ে সোডিয়ামকে লিখলাম। তুমি বলো ভাই ক্লোরিনকে নিবেন না? ভাই ক্লোরিনকে নিয়েও কাজ করবো, আগে সোডিয়ামকে নিয়ে করি। আচ্ছা নিলা, নেয়ার পর একটু মাঝখানে ফাঁকা দিবা, দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিবা।
তাহলে তুমি কি বললা, দর্শকায়ন বাদ দিয়ে পাই, প্রথম স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ কি, পরিবর্তনশীল রূপ লিখতে হবে, ওটা মনে রাখাই লাগবে। তাহলে সোডিয়ামের পরিবর্তনশীল রূপ কি বলতো, তোমাকে বললাম তার যোজনী দিয়ে প্লাস মাইনাস, সোডিয়ামের যোজনী 1, তাহলে কি হবে, ধাতু দেখে প্লাস, দর্শকায়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখলাম, ঠিক আছে, কারণ দর্শকায়ন ছিলই না, একটা স্টেপ করাইছি। 3 নম্বর স্টেপ কি, অণু পরমাণু সমান করতে হবে। ভাই এখানে কয়টা আছে, সোডিয়াম একটা, এই পাশে সোডিয়াম কয়টা, একটা, ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তারপরে কি করতে হবে ভাই, চার সংখ্যা সমান করতে হবে। কি করতে হবে, চার সংখ্যা সমান করতে হবে। দেখো এখানে সোডিয়াম যার চার্জ কত, 0। কেন চার্জ 0? তার কারণ তুমি জানো অণু, পরমাণু আর যৌগ এই 3টা অবস্থায় চার্জ 0 হয়। যেহেতু একটা সিঙ্গেল পরমাণু সোডিয়াম, এজন্য তার চার্জ কত আছে, 0। এই জায়গাতে সোডিয়াম প্লাস আছে, তাহলে চার্জ কত, একটা প্লাস, একটা প্লাস। বুঝছি ভাই, বুঝতে পারছি? আচ্ছা, সারা জিন্দেগিতে মনে রাখবা নোট দিয়ে, আমার সাথে সাথে নোট লিখে নাও, যে কি, যে চার সংখ্যা সব সমান করার সময়, চার সংখ্যা সমান করার সময় মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস দিয়ে বা ইলেকট্রন দিয়ে করতে হবে। তার মানে যখন তুমি চার সংখ্যা সমান করবে, আমার সাথে সাথে উচ্চারণ করো, সব সময় চার সংখ্যা তোমাকে মাইনাস দিয়ে বা ইলেকট্রন দিয়ে চার্জটা সমান করতে হবে, কোনোদিনও প্লাস বা প্রোটন দিয়ে করা যাবে না। হাসিব ভাইয়া তোমারে একদম রিমাইন্ডার দিয়ে বলে দিল যে চার সংখ্যা সমান করার সময় সব সময় তুমি প্লাস দিয়ে চার সমান করবা না, মাইনাস দিয়ে করবা। তার মানে এখন দেখো, তোমারে এমন একটা কাজ করতে হবে যাতে দুই পাশে চার সংখ্যা ব্যালেন্স হয়। এই পাশে 0, ওই পাশে একটা প্লাস, ব্যালেন্স হয়েছে না? তুমি চাইলে এই পাশে একটা প্লাস নিতে পারবা না? তোমাকে আমি কি বলছি, সব সময় চার্জ মাইনাস বা ইলেকট্রন দিয়ে, ওই ইলেকট্রন যে কথা, মাইনাস একই কথা, ইলেকট্রন দিয়ে করতে হবে। সো প্লাস নেওয়া যাবে না, তার মানে এটা বাদ। তাহলে কি করব, তাহলে আমি কি করব, আমি যদি এইবার একটা মাইনাস নেই, দেখো প্লাস মাইনাস কাটা যায়, কি হয়ে গেল, চার্জ 0 হয়ে গেল। ইজি না? একটা যদি মাইনাস নাও, একটা টার্ম মানে মাইনাস নিলাম, একটা মাইনাস নিলে 0 হয়ে গেল, তাহলে মাইনাস মানে একটা কয়টা মাইনাস নিতে, একটা মাইনাস মানে একটা ইলেকট্রন নিলাম, সমীকরণ নাম্বার 1। এই যে একটা ইলেকট্রন নিলাম। আর একটু বুঝাই, আরেকবার বুঝাই, দেখো আরেকবার বুঝাই, কি করলাম এখানে, এই পাশে চার্জ 0 ছিল, এই পাশে প্লাস চার্জ একটা ছিল, 4 নাম্বার স্টেপে চার্জ সমান করতে হয়। তো এই জায়গাতে চার্জ দেখো ভাই 0, এখানে +1, তুমি চার সংখ্যা সমান করবে সবসময় মাইনাস দিয়ে, ওকে? তো আমি তো এই পাশে মাইনাস নিতে পারবো না, তাহলে ব্যালেন্স হবে না। আমি যদি মাইনাসটা এই পারে নেই, এই পারে যদি মাইনাস নেই, এই যে একটা মাইনাস মানে একটা ইলেকট্রন নিছি, প্লাস মাইনাসে কাটা গেল, 0 হয়ে গেল, ঠিক আছে? আবার প্লাস মাইনাসে মাইনাস বলবো না, যেহেতু একটা মাইনাস নিছি এই জন্য একটা ইলেকট্রন দিলাম, সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার 1, এই যে দেখো, বলছি না সবসময় একটা শর্টকাট মনে রাখবে, হাতের ডান পাশে অর্থাৎ এই পারে যদি কোনো ইলেকট্রন না, চোখ বন্ধ করে মনে করবা ওটার জারণ করছে, কারণ এই পারে ছাড়লে বোঝা যাবে ইলেকট্রন ছেড়ে দিছে। এই যে সমীকরণ নাম্বার 1, জারণ অর্ধ তো জারণ অর্ধ বিক্রিয়া, বুঝছো? এখন তুমি প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাই আপনি জারণ অর্ধ কেন লিখলেন? ভাইরে দেখো তো, এখানে শুধুমাত্র সোডিয়ামকে নিয়ে কাজ করছো ভাই, এখানে কিন্তু ক্লোরিনটা আছে, তার মানে একটা বিক্রিয়ার দুইটা অংশ আছে, শুধু অর্ধেক নিয়ে কাজ করেছো, সোডিয়াম নিয়ে কাজ করেছো, এই জন্য আমি লিখেছি অর্ধ বিক্রিয়া। জারণ কেন বলছো, কারণ এটা জারণ ঘটেছে। অর্ধ কেন লিখলা, তার কারণ এটা অর্ধেক নিয়ে কাজ করেছো, বাকি অর্ধেক বাদ আছে। ওকে, তো চলো আমরা আরেকটা নিয়ে এখন কাজ করি, সেটাকে ক্লোরিনকে নিয়ে কাজ করব, সেম প্রসেস, ক্লোরিন। তাহলে দর্শকায়ন তো ক্লোরিনের নাই, তাই না? ওকে ফাইন, তারপর এখন কি করব, দর্শকায়ন বাদ দিয়ে লিখলাম, দ্বিতীয় স্টেপ পরিবর্তনশীল রূপ লিখতে হবে, ক্লোরিন। এই যে দেখো তো, ক্লোরিনের পরিবর্তনশীল রূপ কি, ক্লোরিনের পরিবর্তনশীল রূপ এই যে দেখো, যে কোনো ধরনের হ্যালোজেনের পরিবর্তনশীল রূপ কি হবে, হ্যালাইট মাইনাস না? তাহলে এখানে তোমার ছিল ক্লোরিন, তাহলে ক্লোরিনের কি হবে, ক্লোরিনের কি হবে, Cl মাইনাস, তাই না? যে কোনো হ্যালোজেন থাকলে তার পরিবর্তনশীল রূপ কি হয়, হ্যালাইড মাইনাস। ওকে, ফ্লোরিন থাকলে ফ্লোরিন মাইনাস, ক্লোরিন থাকলে ক্লোরিন মাইনাস। বুঝছি না বুঝিনি? আশা করতেছি বুঝছি। তাহলে দর্শকায়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখলাম। 3 নাম্বার স্টেপ ভাই, অণু পরমাণু সমান করতে হয়। ভাই রে, এখানে ক্লোরিন পরমাণু আছে কয়টা, 2টা, এখানে ক্লোরিন পরমাণু আছে কয়টা, 1টা। তাহলে কি করব, সমান করব, সমান করার জন্য 2 দ্বারা গুণ করলাম। সহজ না ভাই?
আবার বলি, দেখো ভাই, যে কি করলাম, অণু পরমাণু সমান করতে হবে। এখানে ক্লোরিন আছে দুইটা, এখানে ক্লোরিন আছে একটা, এই জন্য সমান করার জন্য 2 দ্বারা গুণ করলাম। দুই পাশে পরমাণুর সংখ্যা সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। এরপর তোমার কি করতে হবে, 4 নাম্বার স্টেপে ভাই চার সংখ্যা সমান করতে হয়। চার সংখ্যা সমান করার জন্য তুমি একটু দেখো তো ভাই, এখানে চার্জ কত আছে, অণু অণু অবস্থায় চার্জ 0, কিন্তু এই জায়গাতে দেখো একটা ক্লোরিনের কিন্তু একটা মাইনাস, কিন্তু ক্লোরিন আছে কয়টা, দুইটা না, এই জন্য দুইটা মাইনাস। দুইটা মাইনাস না, আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তোমাকে পরীক্ষা খাতাতে এরকম লেখার দরকার নেই, এই যে নিচে মাইনাস মাইনাস দেয় এরকম দরকার নেই। তার মানে একটা ক্লোরিনের জন্য একটা মাইনাস, বাট ক্লোরিন আছে দুইটা, তার মানে উৎপাদে আমার মাইনাস চার্জ আছে দুইটা, দিছি। আর তোমার আমি বলছি ভাই, চার সংখ্যা সমান করার সময় তুমি সবসময় মাইনাস অর্থাৎ ইলেকট্রন দিয়ে কাজ করতে পারবা, কখনো প্লাস নিতে পারবা না। তাহলে এখানে তো প্লাস নেওয়া যাবে না, কি নিবো এবার, এইবারে যদি আমি দুটো মাইনাস নিই, দেখো তো মাইনাস আর মাইনাস, দুইটা মাইনাস দিলাম, এপারেও দুটো মাইনাস, এপারেও দুটো মাইনাস, ব্যালেন্স হয়ে গেছে। তো এই জন্য এবার আমি কি করছি, দুইটা ইলেকট্রন মাইনাস অর্থাৎ দুইটা ইলেকট্রন এবারে নিয়ে নিছি। দেখো তো বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ, বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ মানে কি, 2 নম্বর সমীকরণ দাও, সমীকরণ নাম্বার 2। তাহলে ইলেকট্রনের গ্রহণ মানে কি, বিজারণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ কেন বললা, অর্ধ কেন বললা, কারণ এখানে বিজারণ করছে ভালো কথা, এই যে ইলেকট্রনের গ্রহণ, বাট অর্ধ এই কারণে বলতেছি কারণ ওই যে সোডিয়াম অর্ধেক ছিল, ক্লোরিন অর্ধেক ছিল। বুঝতে পারছি ভাই, খুব ইজি না। এবার আসো, তুমি কি বলছিলাম, লাস্ট 5 নাম্বার যে স্টেপটা ছিল, দুইটা সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। দেখো তো, এই যে এই যে কোথায় গেল, তোমাকে একটু দেখাই, এই যে দেখো 5 নাম্বার স্টেপ ছিল, দুইটা সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করতে হবে। 5 নাম্বার স্টেপ তুমি সবগুলো করে ফেলছো, 5 নাম্বারটা বাদ আছে, এখন 5 নাম্বারটাই শুধু করবা, এখন 5 নাম্বারটাই শুধু করবা। দেখো এখন তুমি যদি সমান করতে চাও, চলো একটু করে ফেলি। এখন তুমি সমান করবা, সমান করার জন্য কি করবা, দেখো এই যে দেখো সোডিয়াম, দেখো তো সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে কয়টা, একটা, আর ক্লোরিন ইলেকট্রন নিচে কয়টা, দুইটা। সমান হয়েছে, সমান হয় না। এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা ভাই, সমান করবা। সমান করার জন্য তুমি কি করবা, খুবই সিম্পল বিষয়, দেখো শর্টকাট বিষয়। এই যে 1 নং সমীকরণ কেটে অন্য কালার দিয়ে লিখি, কি কালার দিয়ে লিখি, আচ্ছা এটা দিয়ে লিখি। দেখো 1 নং সমীকরণ গুণন, যখন দেখবা যে ইলেকট্রন দেয়া নেয়া সমান না হয়েছে, তখন কি করবা, 1 নং সমীকরণকে 2 এর ইলেকট্রনের সংখ্যা দ্বারা গুণ করবা। 2 এর ইলেকট্রনের সংখ্যা কত বলো তো, 2, 2 দ্বারা গুণ করবা, প্লাস 2 নং সমীকরণকে 1 এর ইলেকট্রনের সংখ্যা দ্বারা গুণ করবা। 1 এর ইলেকট্রনের সংখ্যা কত, 1, গুণ করে যোগ করে দিবা, গুণ করে যোগ করে দিবা। তো চলো যোগ করি। তো এখন আমরা কি করলাম, যে সমান করার জন্য তুমি কি করছো ভাই, 1 নং সমীকরণকে, এই যে 1 নং সমীকরণকে 2 এর ইলেকট্রন দ্বারা গুণ করবা, শর্টকাট। আর 2 নং সমীকরণকে কি করছো, এই যে 1 দ্বারা গুণ করে দিলা, অপনয়ন যেটাকে আমরা করি ম্যাথে, তাহলে তোমার মিলে যাবে। এখন চলো, পুরো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছো, তাহলে কি হবে, 2na, আবার কি হবে 2na প্লাস প্লাস 1e মাইনাস, সরি 1e কেন, 2e মাইনাস, কারণ 2 দ্বারা গুণ করছো 1 নং সমীকরণকে। 2 নং সমীকরণ কত দ্বারা গুণ করছো, 1 দ্বারা। 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, Cl2 প্লাস 2e, এপাশে 2Cl মাইনাস। এই যে বিক্রিয়াটা এখন যোগ করে দাও, এখন যোগ করে দাও, একটু যোগ করে দাও। দেখো যা আছে বিক্রিয়কের যা আছে তাই লিখে নাও, 2na প্লাস Cl2, এপাশে কি থাকলো, এই যে ইলেকট্রন ইলেকট্রন কেটে যায়, দেয়া লাগে না আর, সমস্যা নাই। তাহলে এই পাশে 2na প্লাস প্লাস 2Cl মাইনাস। এই যে বিক্রিয়াটা হলো, এটা হলো জারণ বিজারণ সমতাকরণ। বুঝতে পারছি ভাই, বুঝছো না বোঝনি? ওই যে 5টা স্টেপ, ওই 5টা স্টেপ তুমি যদি মনে রাখো তাহলে তুমি পাবো। আরেকবার একটু দেখো, প্রশ্ন ছিল আমার এটা, সোডিয়াম ক্লোরাইড জারণ বিজারণ সমতাকরণ করো। তাহলে তুমি কি করলা, প্রথমেই দর্শকায়ন বাদ দিলা, দর্শকায়ন বাদ দিয়ে তুমি লিখে নিছো, তারপরে পরিবর্তনশীল রূপ লিখলা, অনুপরমাণু সমান করলা, চার সমান করলা, সেম ভাবে কাজ করে তারপরে কি করছো, দুইটা সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান করে তুমি যোগ করলেই এই যে সমীকরণটা পাবা। এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝছি না বুঝিনি? ক্লিয়ার ভাই, ক্লিয়ার? বুঝতে পারলে আমাকে Y3 ক্লিয়ার লিখে জানাবা। আরেকটা উদাহরণ দেই, চলো টাইপ 1 এর আরেকটা উদাহরণ। এখানে আছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। এটাও এমন একটা উদাহরণ যেখানে কি নাই, যেখানে তোমার কোনো দর্শকায়ন নাই।
সেটা খুবই স্পিডে হয়ে যাবে। এখন একটা ভেঙে ভেঙে বুঝাইছি, এটা একটু স্পিডে হবে, দেখো। চলো, তাহলে তুমি প্রথমে লিখে নিলা যে দর্শক আয়ন কি করে পাই, বাদ দিয়ে পাই, কথাটা সব সময় লিখবা। তারপর এখন দেখো ম্যাগনেসিয়াম, এই যে 2 আছে, এখানে 2 আছে, তোমার কি থাকলো, উৎপাদে কি থাকলো, সহগ কি থাকলো, এগুলো চিন্তা করার দরকার নাই। তাহলে তো শুরু করো, ম্যাগনেসিয়াম নিয়ে কাজ শুরু করো। তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম একটু ফাঁকা দিয়ে তুমি লিখবা, দর্শকায়ন বাদ দিয়ে লিখছো। দ্বিতীয় স্টেপ পরিবর্তনশীল রূপ লিখতে হবে। ম্যাগনেসিয়ামের পরিবর্তনশীল রূপ কি, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে ওপার যাওয়া হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। বুঝছি? এরপর এরপর কি, এরপর তোমার কি করতে হবে, 3 নম্বরে অণু পরমাণু সমান করতে হবে। এপারে ম্যাগনেসিয়াম একটা পরমাণু, এপারেও কিন্তু একটা পরমাণু। অনেকেই বান্দা আবার বলে যে ভাই ম্যাগনেসিয়াম একটা পরমাণু, এপার তো দেখতেছি 2+ মানে 2টা পরমাণু। না রে ভাই, ওটা চার্জ, পরমাণু থাকে ডান পাশের নিচে। হ্যাঁ, তো এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, পরমাণুর সংখ্যা সমান। 4 নম্বর স্টেপে কি করতে হবে, চার্জ সংখ্যা সমান করতে হবে। এখানে সিঙ্গেল ম্যাগনেসিয়াম পরমাণু চার্জ 0, সিঙ্গেল ম্যাগনেসিয়াম তার চার্জ 0। এখানে চার্জ কয়টা আছে, 2টা। তোমাকে আমি বললাম চার্জ সংখ্যা সমান করার সময় তোমাকে সব সময় তোমারে মাইনাস দিয়ে কাজ করতে হবে। তাহলে মাইনাস দিয়ে কাজ করো। এই যে দেখো, একটা মাইনাস, 2টা মাইনাস, প্লাস মাইনাস কাটা গেল, 0 হয়ে গেল, এবারেও 0, ওপারেও 0, মিলে গেছে। তাহলে কয়টা মাইনাস নিলা 0 করার জন্য, 2টা। এই যে 2টা মাইনাস নেওয়ার কারণে এবারে কি করবা, +2e। 1 নম্বর সমীকরণ। তোমার আমি কি বলছি, ডান পারে কোনো কিছু নিলে চোখ বন্ধ করে জারণ বলবা। এটাকে কি বলবা, জারণ অর্ধ বিক্রিয়া। বুঝেছো বাবারা? মজা করতেছি, বুঝছো ভাইয়া? এবার আসো, তাহলে তুমি ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করছো। অর্ধ মানে কি, আরো অর্ধেক বাকি আছে, কে, অক্সিজেন। আরে অক্সিজেন রে, এই যে অক্সিজেন 2 আছে, তাহলে অক্সিজেনের পরিবর্তনশীল রূপ কি, অক্সিজেন যোজনী 2, তাহলে ওপার যা হয়ে যাবে অক্সিজেন 2-। 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ কি, অণু পরমাণু সমান করতে হয়। এবারে দেখতে পাচ্ছি পরমাণু 2টা, এবারে আছে একটা, এই জন্য কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। এই যে 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা কেন গুণ করছি, তোমারে বলছি ভাই অণু পরমাণু সমান করতে হবে। এবারে 2টা, এই জন্য এবারে 2 দ্বারা গুণ করে দিছি। ঠিক আছে ভাই? 4 নাম্বার স্টেপ কি, চার্জ সংখ্যা সমান করতে হবে। চার্জ কত রে, ভালো করে বোঝো। এইবারে সিঙ্গেল পরমাণু আছে অক্সিজেন, সিঙ্গেল পরমাণু অক্সিজেন, চার্জ 0। কিন্তু এইবারে ভালো করে বুঝো, একটা অক্সিজেনের জন্য 2টা মাইনাস চার্জ, বাট 2টা অক্সিজেনের তাহলে কয়টা মাইনাস চার্জ হবে, 4টা। এগেইন বুঝি নাই, আরেকবার বলি, আরেকবার বলে দেই। সেটা হলো কি ভাই, এই যে দেখো এখানে অক্সিজেন আছে 2টা, হ্যাঁ, তাহলে একটা অক্সিজেনের চার্জ কত, 2-, একটা অক্সিজেনের চার্জ কত, 2-। তাহলে 2টা অক্সিজেনের জন্য চার্জ কত হবে, 4-। তাহলে একটার জন্য যদি 2 হয়, তাহলে 2টার জন্য কত, 4 হবে। এই জন্য একটা অক্সিজেনের জন্য 2টা মাইনাস, 2টা অক্সিজেনের জন্য আরো 2টা মাইনাস, তাহলে টোটাল 4টা মাইনাস আছে। বিক্রিয়কে আছে 0 চার্জ, উৎপাদে 4টা মাইনাস চার্জ আছে। ব্যালেন্স করব আমি কি প্লাস দিয়ে করতে পারবো না, কি দিয়ে করব, মাইনাস দিয়ে। এই জন্য এবার আমি কি করব, এই যে বিক্রিয়কে 1 2 3 4, 4টা মাইনাস নিছি। দেখো এবারেও 4টা, সাদা দিয়ে দিই, সুন্দর লাগবে। আমার মনটা বহুত সাদা। দেখো 1 2 3 4, এবারেও 4টা মাইনাস, এবারেও 4টা মাইনাস। তাহলে এবার মাইনাসটা কোন পাশে নিছি, মাইনাস মানে ইলেকট্রন, কয়টা ইলেকট্রন নিছি, 4টা, 4e-। সমীকরণ নাম্বার 2 কি হইল, বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝছো? তাহলে তুমি লাস্টে স্টেপ কি, 5 নাম্বার স্টেপটা হইলো 2টা সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হয়। এখানে ছাড়ছে 2টা, এখানে ছাড়ছে কয়টা, এখানে ছাড়ছে কয়টা, 2টা, এখানে ছাড়ছে কয়টা, নিচে কয়টা, 4টা। ব্যালেন্স হয়েছে না? ব্যালেন্স করার জন্য কি করব, ব্যালেন্স করার জন্য কি করব, ব্যালেন্স করার জন্য এখন তুমি দেখো, তুমি কি করবা, এমন কোন সংখ্যা দ্বারা গুণ করবা যাতে করে 2টার কি হয়, সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান হয়। এখন তুমি দেখো, দূর দেখো, আমি একটু দেখাই তোমারে। এখানে ইলেকট্রন ছাড়ছে 2টা, এখানে নিচে 4টা। তাহলে ব্যালেন্স করার জন্য আমি কি করলাম, একটা জিনিস দেখো তো, অপনয়ন ভাই যে কোনো ভাবে সমান করতে হবে। তাহলে আমি যদি বলি 1 নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ করব, 2 দ্বারা, প্লাস 2 নং সমীকরণকে আমি কত দ্বারা গুণ করব, আমি গুণ করব কত দ্বারা, 1 দ্বারা। তাহলে দেখবা মিলে যাবে। তাহলে 1 নংকে কত দ্বারা গুণ করছে, 2 দ্বারা। তাহলে পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে,
সাদা দিয়ে লিখি 2 mg 2 mg কত 2 প্লাস এই যে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে কত 4 ই মাইনাস ইলেকট্রন 4টা হয়ে গেল আর 2 নং সমীকরণ কত দ্বারা গুণ করছো 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে অক্সিজেন 2 প্লাস 4 ই মাইনাস 2O 2 মাইনাস এটা হ্যাঁ যোগ করো যোগ করে দাও এখন যোগটা হলুদ কালার দিয়ে লিখি এই যে দেখো আমরা কি জানি ইলেকট্রন লেখা লাগে না কাটা যায় তুমি আবার কাটা দিও না বিক্রিয়কে যা আছে তা লেখো উৎপাদে যা আছে তাই লেখো তাহলে বিক্রিয়ক কি তাহলে 2 mg প্লাস O2 2 mg 2 প্লাস 2O2 2O2 মাইনাস এই যে দেখো এই যে হয়ে গেছে এটাই হলো জারণ বিজারণের সমতাকৃত রূপ সো জারণ বিজারণের টাইপ 1 আমাদের ডান এই পর্যন্ত বুঝতে পারলে লিখে যাও Y4 ক্লিয়ার বুঝছো এরপর আমরা টাইপ 2 এন্ড টাইপ 3 এন্ড টাইপ 4 স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে জারণ বিজারণের টাইপ 2 তো এইখানে আমরা দেখব ভাই 2 নাম্বার টাইপে এমন কিছু বিক্রিয়া আছে না সেটা হলো হাইড্রোজেন ঘটিত বিক্রিয়া সো ভাই আজকে তোমাকে আমি একটা টাইপে বুঝাবো ওই টাইপটা বুঝলে মিনিমাম তোমার আরো 20টা রিঅ্যাকশন তোমার অটোমেটিক ওই নিয়মই করে ফেলবা ঠিক আছে তো জারণ বিজারণ সমতাকরণ করার সময় তোমাকে কিন্তু আমি 5টা স্টেপের কথা বলছিলাম ঠিক আছে এই 5টা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে জারণ বিজারণ সমতাকরণ করার সময় তোমাকে এই 5টা স্টেপ সবসময় মনে রাখতে হবে কি কি ভাইয়া দেখো তো ভাই এই যে দর্শকায়ন বাদ দিতে হবে পরিবর্তনশীল রূপ লিখতে হবে 3 নাম্বার অনুপরমাণু সমান করতে হবে 4 নাম্বার চার সংখ্যা সমান করতে হবে 5 নাম্বার দুটি সমীকরণ ইলেকট্রন সমান করে যোগ করতে হবে ওকে ভাই আচ্ছা মনে একটু যেন মনে থাকে হ্যাঁ তো এখন আমরা যদি এখন একটু এতে আসি একটা এক্সাম্পলে আসি দেখো এই এক্সাম্পলটা দেখো বলা হয়েছে ক্যালসিয়াম প্লাস 2 নাইট্রিক অ্যাসিড দিয়ে একটা বিক্রিয়া আছে বলছে বিক্রিয়াটা জারণ বিজারণের মাধ্যমে সমতাকরণ কর তো আমি তোমাকে বলেছি ভাই জারণ বিজারণ সমতাকরণ করার সময় টু বি অনেস্ট জাস্ট সিম্পল ওই 5টা স্টেপ মনে রাখবা তাহলে হয়ে যাবে চলো তো বিক্রিয়াটা একটু লিখে নেই আগে আমার কাছে আছে ক্যালসিয়াম আমার কাছে আছে 2HNO3 রিঅ্যাকশন করে হয়েছে কি দেখো আমরা জানি ক্যালসিয়াম পজিটিভ সে যাবে নাইট্রেট নেগেটিভের সঙ্গে তাহলে কি তৈরি করবে CaNO3 আমরা জানি বিক্রিয়ার দ্বিতীয় শর্ত যোজনীর আদান প্রদান করতে হয় ভাইয়া ক্যালসিয়ামের যোজনী 2 কার কাছে যাবে এই নাইট্রেটের কাছে গেল নাইট্রেটের 1 কার কাছে যাবে ক্যালসিয়ামের কাছে বুঝতে পারছি আচ্ছা প্লাস এই যে দেখো হাইড্রোজেন আছে হাইড্রোজেন আলাদা আলাদা হয়ে দেবদাস হয়ে চলে গেল কিন্তু আমরা কিন্তু জানি হাইড্রোজেন সে একটা দ্বিপরমাণু এই জন্য হাইড্রোজেন একা একা থাকবে না সে কি হবে 2 আকারে বের হয়ে যাবে সো এইটা হইল তো এইখান থেকে ফার্স্ট অফ অল আমাকে আগে তার জারণ সংখ্যা অর্থাৎ দর্শকায়নটা খুঁজে বের করতে হবে এই যে বিক্রিয়াটা আমি করছি এই বিক্রিয়াটা করার পরে আমাকে কি করতে হবে দর্শকায়ন খুঁজে বের করতে হবে এই যে দেখো এই জারণ বিজারণ বিক্রিয়া করার সময় এই যে সমতাকরণ করার জন্য যে 2টা এখানে দেয়া আছে এই যে 2 সহগটা কি থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না আমি এখন কি করব ভাইয়া একটু দর্শকায়ন খুঁজে বের করব দর্শকায়ন কাকে বলে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না তাদেরকে দর্শকায়ন বলে একটু খুঁজে আসি চলো জারণ সংখ্যা শূন্য হয় কয়টা অবস্থায় 3টা অবস্থায় কয়টা 3টা একটা হইলো অণু 2 নাম্বার পরমাণু 3 নাম্বার কি ভাই যৌগ এই 3টা অবস্থায় জারণ মান 0 হয় এখন দেখো তো ভাইয়া এই যে ক্যালসিয়াম একটা সিঙ্গেল পরমাণু না সিঙ্গেল পরমাণু অবস্থায় ক্যালসিয়ামের জারণ মান কত 0 এবার আসো এই যে HNO3 আছে না ভাইয়া HNO3 নাইট্রিক অ্যাসিড তো এই নাইট্রিক অ্যাসিডের জারণ মান কত হবে নাইট্রিক অ্যাসিডের জারণ মান টোটাল জারণ মান কিন্তু 0 তার কারণ এটা একটা যৌগ বড় করি এটা একটা কি যৌগ আমরা কি বলছি যৌগ অবস্থায় জারণ মান 0 হয় তাহলে যৌগ অবস্থায় জারণ মান 0 তাহলে ভাই একটু লক্ষ্য করো তো আমরা জানি হাইড্রোজেন শুরুতে আছে হাইড্রোজেনের যোজনী জানি কত 1 যেহেতু সে শুরুতে আছে সে ধাতু হিসেবে কাজ করেছে তার মানে তার জারণ মান কত হবে +1 আচ্ছা তাহলে নাইট্রেটের কত হওয়া লাগবে বলো তো যেহেতু টোটালটার 0 তাহলে নাইট্রেটের অবশ্যই -1 হওয়া লাগবে এটার -1 এই যে +1 -1 কাটাকাটি করে 0 হয়ে গেছে বুঝছি ভাইয়া আশা করতেছি বুঝতে পারছো এবার একটু দেখো ভাইয়া এই পাশে এই যে ক্যালসিয়াম নাইট্রেট এই পাশে আছে না ভাইয়া এখন বলো তো ক্যালসিয়ামের যোজনী কত এই যে এর যোজনীটা এর কাছে গেছে অর্থাৎ ক্যালসিয়ামের যোজনী 2
তাহলে ক্যালসিয়ামের জারণ মান কত হবে ভাইয়া? +2 বা 2+, একই কথা। তাহলে ক্যালসিয়ামের যোজনী এখানে 2 ব্যবহার হয়েছে, ক্যালসিয়াম যেহেতু ধাতু তাহলে কি হবে? +2। বুঝছি? ওকে ভাই, বুঝছি। এখন তুমি বলো তো নাইট্রেটের যোজনী কত? তুমি আজিন্দেগিতে মনে রাখবা NO3-, তার মানে নাইট্রেটের জারণ মান সবসময় -1 হয় ভাই। তার মানে এইখানে নাইট্রেটের একটা নাইট্রেটের জারণ মান -1। কিন্তু দেখো তো এখানে যদি তুমি -1 দাও তাহলে কি টোটালটা 0 হচ্ছে? না, কারণ টোটালটার তো 0। কিন্তু ক্যালসিয়ামের যদি 2+ হয় তাহলে নাইট্রেটকে অবশ্যই কি হতে হবে? নাইট্রেটকে অবশ্যই কি হতে হবে? 2- হতে হবে। কি হতে হবে? 2-। এন্ড তুমি বলবা ভাই নাইট্রেটের জারণ মান তো কখনোই 2- হইতে পারে না। এটা আমি জানি ভাই, কিন্তু একটা মজার বিষয় দেখো, এখানে নাইট্রেট আছে 2টা, একটা নাইট্রেটের -1, 2টা নাইট্রেটের হবে কি -2। বুঝতে পারছি? বুঝছো? একটা নাইট্রেটের -1, এই যে, কিন্তু নাইট্রেট আছে 2টা, এই জন্য -2। এই যে +2 -2 কাটাকাটি করে আলটিমেটলি 0 হয়ে গেছে। বুঝছি ভাইয়া? ওকে, এবার আসেন ভাইয়া আমরা দেখি যে এই যে H2, এটা একটা অণু না ভাইয়া? অণু অবস্থায় তার জারণ মান কত হয়? 0। 0। বুঝছি আমি? আশা করতেছি বুঝতে পারছি। এখন দেখো তো এখান থেকে আমি দর্শকায়ন খুব ইজিলি খুঁজে বের করতে পারবো। দর্শকায়ন কাকে বলে? জারণ বিজন বিক্রিয়ার ক্ষেত্রে যাদের যোজনী বা জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয় না। ভাইয়ারা দেখো তো, একটু লক্ষ্য করো। হ্যাঁ, কি কালার নেই? ধরো সাদাই নেই। দেখো তো ভাইয়া, এখানে ক্যালসিয়ামের জারণ মান কত? 0। এখানে ক্যালসিয়ামের জারণ মান কত হয়ে গেছে? +2। দেখো তো 0 থেকে +2 পরিবর্তন হয়েছে না? কমছে না বাড়ছে ওটা পরের বিষয়, বাট পরিবর্তন তো হয়েছে, তাই না? যেহেতু পরিবর্তন হয়েছে এটা দর্শকায়ন না। আবার দেখো হাইড্রোজেন +1 থেকে কত হয়ে গেছে? 0। হাইড্রোজেনও পরিবর্তন হয়েছে। বাট দেখো তো নাইট্রিক অ্যাসিড যখন জারণ মান খুঁজে বের করবা তখন একটার সাথে তুলনা করবা। একটার সাথে কয়টা পরমাণু আছে ওইটা ইম্পর্টেন্ট না, একটার জারণ মান কত সেটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে একটা নাইট্রেটের জারণ মান কত? -1। এখানেও দেখো তো একটা নাইট্রেটের জারণ মান কত? -1। যেহেতু এই পাশেও নাইট্রেট -1, এই পাশেও নাইট্রেট -1, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের নাইট্রেটের জারণ মান সেম, তার মানে নাইট্রেটের জারণ মান পরিবর্তন হয় নাই, দ্যাটস ওয়াই নাইট্রেট দর্শকায়ন। বুঝতে পারছি? এমসিকিউ আসতে পারে। এতটুকু ক্লিয়ার হইলে আমাকে লিখে দাও Y on ক্লিয়ার। ওকে ভাই? ওকে ডান। তাহলে আমি দর্শকায়ন খুঁজে বের করছি। এখন চলো, জারণ বিজারণের প্রথম স্টেপের নাম কি? দর্শকায়ন বাদ দিতে হবে, লিখে নাই? দর্শক আয়ন বাদ দিতে হবে, এই কথাটা লিখে ফেলছি ভাইয়া। হ্যাঁ, লিখে ফেলার পর আমি এখন জারণ বিজারণ সমতাকরণ করব। এখন চলো এখানে ক্যালসিয়াম নিয়ে শুরু করি আগে। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম, তাহলে বিক্রিয়ার প্রথম স্টেপের নাম কি? দর্শকায়ন বাদ দিতে হবে। যেহেতু ক্যালসিয়ামের সাথে কেউ নাই, তার মানে তার কোনো দর্শকায়ন নাই। তো দর্শকায়ন বাদ দিয়ে পরিবর্তনশীল রূপ লিখলাম Ca2+। কারণ তুমি বলবা যে ভাই 2+ কেন হলো? কারণ আমি বলছি না এর পরিবর্তনশীল রূপ কোথায় পাবা। যারা পরিবর্তনশীল রূপ নিয়ে টেনশন খাচ্ছ, আগের ক্লাসে বুঝাইছি। দেখো এই যে সকল পরিবর্তনশীল রূপ আমি কিন্তু লিখে দিছিলাম। দেখো ছিল কি? ক্যালসিয়াম। এই যে ক্যালসিয়াম থাকলে কি হয়? ক্যালসিয়াম 2+। বুঝছেন স্যার? এখানে কিন্তু সোডিয়াম 1+। হ্যাঁ, বুঝছি? আশা করতেছি বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো এই যে দেখো, এই জন্য ক্যালসিয়ামের পরিবর্তনশীল রূপ ক্যালসিয়াম 2+। 3 নাম্বার স্টেপ কি? অণু পরমাণু সমান করতে হয়। আচ্ছা ভাইয়া, এখানে ক্যালসিয়াম আছে একটা, এই পাশে ক্যালসিয়াম কয়টা? একটা। তুমি আমার ভাই বোনা চার্জ, আমি চার্জ সমান করিচ্ছি না, আমি দেখতেছি ক্যালসিয়াম কয়টা পরমাণু আছে। এখানে ক্যালসিয়াম একটা পরমাণু, এখানেও ক্যালসিয়াম একটা পরমাণু। 3 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার স্টেপ কি? চার্জ সংখ্যা সমান করতে হবে। দেখো তো ভাইয়া, এখানে চার্জ কত আছে? ক্যালসিয়ামের চার্জ 0। এখানে ক্যালসিয়ামের চার্জ কয়টা আছে? একটা চার্জ, দুইটা প্লাস চার্জ আছে। আমি কি বলছিলাম? জারণ বিজারণ ক্ষেত্রে সব সময় চার্জ সংখ্যা সমান করার সময় তুমি মাইনাস অর্থাৎ ইলেকট্রন দিয়ে সমান করবা, কোনোদিনও প্রোটন দিয়ে করা যাবে না। কারণ জারণ বিজারণ নির্ভর করে ইলেকট্রনের উপর, নট প্রোটন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তুমি যদি এখন দেখো এই পাশে একটা মাইনাস নাও, এই পাশে আরেকটা মাইনাস নাও, প্লাস মাইনাসে কাটে গিয়ে কত হয়ে গেল? 0। বিক্রিয়কেও 0, উৎপাদেও 0 হয়ে গেছে। তাহলে কয়টা ইলেকট্রন নিছো? এখানে ইলেকট্রন নিলা 2টা। এই যে আমি বলছি না, ডান পারে কোনো ইলেকট্রন নিলে চোখ বন্ধ করে কি বলবা? জারণ অর্ধ বিক্রিয়া। কি বলবা? জারণ অর্ধ বিক্রিয়া। অর্ধ কেন বললাম ভাইয়া? অর্ধ বলছি এ কারণে, তার কারণ আমরা এই যে ক্যালসিয়াম অর্ধেক নিয়ে কাজ করেছি, এই যে নাইট্রিক অ্যাসিডের এখানে আরো অর্ধেক বাদ আছে ভাইয়া, এই জন্য অর্ধ বিক্রিয়া বলেছি। বুঝতে পারছি? ওকে
ক্লিয়ার? আচ্ছা, তো ভাইয়া এখন আমরা কি নিয়ে কাজ করব? আমরা এই HNO3 নিয়ে কাজ করব। এখন চলো একটু কাজ করা যাক। আচ্ছা, কাজ করা যাক। কি নিয়ে কাজ করব? সাদা কালার নিলাম। এই যে দেখো, যখনই তুমি দেখবা জারণ বিজারণ সমতাকরণ করার সময় হাইড্রোজেন ঘটিত কোনো কিছু একজন আছে এবং হাইড্রোজেন দর্শক আয়ন না, তখন কোনো কথা ছাড়া H+ নিয়ে কাজ শুরু করবা। তুমি বলবা ভাই H+ কেন নিচ্ছেন? কারণ ওই যে দেখো, দর্শক আয়ন বাদ দিছো, এখানে দর্শক আয়ন কে ভাইয়া? দর্শক আয়ন হলো NO3 অর্থাৎ নাইট্রেট। তাহলে নাইট্রেট যখন তুমি বাদ দিয়ে দিয়েছো, তখন থাকলো কি শুধুমাত্র হাইড্রোজেন। আচ্ছা ভাই, বিক্রিয়া কি হাইড্রোজেন এমনি এমনি আছে, তার জারণ মান লেখা লাগবে না? অবশ্যই লেখা লাগবে। তাহলে হাইড্রোজেনের জারণ মান কত? +1। এই জন্য শুধু প্লাস আকারে লিখছি। বুঝছি? এগেইন আরেকবার বলতেছি, যখন কোনো হাইড্রোজেন থাকবে কোনো কথা ছাড়াই ভাই চোখ বন্ধ করে H+ দ্বারা কাজ শুরু করবা। তাহলে দর্শক আয়ন নাইট্রেট বাদ দিছো, কারণ উপরে লিখছো দর্শক আয়ন বাদ দিয়ে পাই। দ্বিতীয় স্টেপের নাম কি? পরিবর্তনশীল রূপ লিখতে হবে। হাইড্রোজেনের পরিবর্তনশীল রূপ কি? H2। হাইড্রোজেনের পরিবর্তনশীল রূপ কি? H2। বুঝছি? ওকে। 3 নাম্বার স্টেপ কি? অণু পরমাণু সমান করতে হবে। ভাইয়া এখানে দেখো তো, হাইড্রোজেন বিক্রিয়কে কয়টা পরমাণু? একটা। উৎপাদে হাইড্রোজেন কয়টা পরমাণু? দুইটা। তাহলে সমতাকরণ করার জন্য আমি কত দ্বারা গুণ করব? এই যে দেখো, এই যে হাইড্রোজেনের সামনে 2 দ্বারা গুণ করলাম। কেন? কারণ বিক্রিয়কে একটা ছিল, উৎপাদে 2টা ছিল, ব্যালেন্স করার জন্য 2 দ্বারা গুণ করছি। বুঝতে পারছি ভাই? আচ্ছা, বুঝছি। এরপর আমাকে কি করতে হবে? 4 নাম্বার স্টেপে চার্জ সংখ্যা সমান করতে হবে। ভাইয়া এখানে দেখো তো, চার্জ কয়টা আছে? একটা হাইড্রোজেনের জন্য একটা প্লাস, দুইটা হাইড্রোজেনের জন্য কয়টা প্লাস? দুইটা। একটা প্লাস, দুইটা প্লাস। হ্যাঁ, এই জায়গায় দেখো তো, H2 তুমি জানো চার্জ 0 হয় কখন? জারণ সংখ্যা 0 হয় কখন? অণু, পরমাণু বা যৌগ। যেহেতু এখানে একটা অণু অবস্থায় আছে, তার চার্জ 0, তাহলে এখানে চার্জ 0। তোমরা তো জারণ বিজারণ সমতাকরণ করার সময় পরীক্ষার খাতাতে এরকম প্লাস মাইনাস দেয়া লাগবে না ভাই। হ্যাঁ, আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি আর কি। তখন ব্যালেন্স করার জন্য তুমি কি করবা? তোমাকে মাইনাস নিয়ে কাজ করতে হবে। মাইনাস নিয়ে কাজ করতে হবে। চলো আমি মাইনাস দিয়ে কাজ করি। এই যে একটা মাইনাস নিলাম, দুইটা মাইনাস নিলাম, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এখানে হয়ে গেল 0, বিক্রিয়কে 0, উৎপাদে 0 হয়ে গেছে। কয়টা মাইনাস নিয়েছো? 2টা। তার মানে এই যে +2e। দেখো, বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ, বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ মানে কি? বিজারণ। তার মানে 2 নম্বর সমীকরণ দেখিয়ে দিবা। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ চলো বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝছি ভাই? তাহলে দেখো, এই যে অনেকে বলে না জারণ বিজারণ যুগপথ ঘটে, ডেফিনেটলি এক জায়গায় জারণ ঘটছে, এক জায়গায় বিজারণ ঘটছে। এখন আমরা কি করব? এখন আমরা বলবো কি, দেখবো 5 নাম্বার স্টেপ, দুটি সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। যদি সমান না থাকে সমান করতে হয়। মজার বিষয় দেখো ভাই, এখানে ইলেকট্রন কয়টা ছাড়ছে? দেখো, এখানে ইলেকট্রন ছাড়ছে 2টা, এখানে ইলেকট্রন নিচে কয়টা? 2টা। দুই পাশে সমান আছে, প্যারাই নাই। জাস্ট কি করবো? 1+2, 1+2। চলো তাহলে 1+2 করে ফেলো। আমি একটা নতুন স্লাইড নিলাম। একদম 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ। ওকে, তাহলে 1 নং সমীকরণ কোনটা? দেখো তো ভাইয়া, 1 নং সমীকরণ কোনটা? এই যে এটা না? কোথায় গেল? এই যে এটা না? যা আছে তা লিখে নাও। ক্যালসিয়াম, তারপরে ক্যালসিয়াম 2+ প্লাস 2e মাইনাস। হ্যাঁ, দেখো তো এটা না? এই যে লিখে নিছি, যা আছে তা লিখছো। 2 নং সমীকরণ কোনটা? এটা না? 2h+ প্লাস 2e, 2h+ প্লাস 2e, তিন চিহ্ন H2। এটাই তো নাকি? এটা না? এই যে 2h+ প্লাস 2e প্লাস H2। হ্যাঁ, এটা হয়ে গেছে না? এখন তুমি দেখো তো ভাইয়া, আমরা জানি কি ইলেকট্রন ইলেকট্রন কেটে যায়, মানে কেটে দিবা না আর কি, পরীক্ষার খাতায় লিখবা না। এখন যা আছে জাস্ট লিখে নাও। বিক্রিয়কে যা আছে তা লেখো, উৎপাদে যা আছে তা লেখো। বিক্রিয়কে কি কি আছে? ক্যালসিয়াম প্লাস 2h+, এই যে তীর চিহ্নর বাম পাশে যা আছে তা লিখে নাও। ডান পাশে কি থাকলো? Ca2+ প্লাস H2। এটাই হইলো আমাদের জারণ বিজারণের সমতাকৃত রূপ। ইজি আছে না ভাই? আরে ভাই সুপার ইজি রে ভাই। এরকম ভাবে যে কোনো ধরনের হাইড্রোজেন ঘটিত বিক্রিয়াগুলো তুমি করতে পারবা। ওকে, বুঝতে পারছি? এগেইন এইভাবে তুমি করবা। এই যে সমীকরণটা পাইছো না, এটাকে অনেক সময় কঙ্কাল সমীকরণও বলা হয়। কেন জানো? তার কারণ এই যে আমাদের পুরো বডি আছে না, হিউম্যান বডি, এখান থেকে আমার বডি থেকে যদি মাংসগুলো ফেলে দেওয়া হয়, তাহলে হাড় থাকবে না, শুধু কঙ্কাল থাকবে। তো এই সমীকরণকে আমি কঙ্কাল সমীকরণ কেন বলি জানো? আমি না, সবাই বলবে। সেটা হইলো ভাই, এই সমীকরণে দর্শকায়ন নাই, দর্শকায়নকে আমি বাদ দিছি, আর মাংসগুলো বাদ দিয়ে শুধুমাত্র হাড্ডিগুলো রাখছি, কঙ্কাল সমীকরণ বলা হয়।
এটাই হলো আমাদের জারণ বিজনের সমতাকরণ রূপ। বুঝছি ভাই? ইজ ইট ক্লিয়ার? ওকে, সো টাইপ 3 এর পরে ক্লাসে আপলোড হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখন সবার জন্য একটা হোমওয়ার্ক, এটা করে আমাদের কমেন্ট বক্সেও জানাবা, আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ফেসবুক পেজে তোমরা আপলোড দিয়ে দিবা। হ্যাঁ, সেটা হলো ধরো আমি বললাম সোডিয়াম প্লাস H2SO4। এটা আমাকে একটু কমেন্ট বক্সে এই বিক্রিয়াটা সমতাকরণ করবা, করে কমেন্ট বক্সে উত্তরটা লিখে দিবা, এবং আমি দেখতে চাই এটা তোমরা সমাধান করে আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে পোস্ট করবা। ওকে, আমি দেখতে চাই। জারণ বিজনের টাইপ 3। তো এই টাইপে তুমি দেখতে পারবা ভাইয়া যে কিভাবে অনেক বড় বড় যে বিক্রিয়াগুলো আছে না, সেটা কিভাবে জাস্ট চোখের পলকে তুমি সমাধান করে ফেলবা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, একটু মনোযোগ দিয়ে দেখবা। আমি দুইটা এক্সাম্পল দিব। এখানে একটা এক্সাম্পল তোলা আছে, দেখো এখানে FeCl3 আছে, এর সাথে H2S বিক্রিয়া করছে, করে এখানে FeCl2 তৈরি করছে, HCl তৈরি করছে এন্ড সালফার তৈরি করছে। বলা হইলো নিচের বিক্রিয়াটা জারণ বিজনের মাধ্যমে সমতাকরণ কর, বা যুগপথে ঘটে, বা রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো, হোয়াটএভার যা বলে বলুক, উত্তর একই। তো এখন যখন তুমি এই উত্তরটা করতে যাবা ভাইয়া, ফার্স্ট অফ অল তোমাকে এই জায়গা থেকে কোনটা দর্শক আয়ন এটা কিন্তু খুঁজে বের করতে হবে, তাই না? আমরা জারণ বিজনের নিয়মটা শিখে আসছি না? আমরা কি বলছি? জারণ বিজন সমতাকরণ করার সময় 5টা স্টেপ তোমাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। 1, দর্শক আয়ন বাদ দিতে হবে। 2, পরিবর্তনশীল রূপ লিখতে হবে। 3, অনুপরমাণু সমান করতে হবে। 4, চার সংখ্যা সমান করতে হবে। 5, দুটি সমীকরণের ইলেকট্রন সমান করে তোমার কি করতে হবে? যোগ করতে হবে। তো আমরা প্রথমে এই বিক্রিয়া থেকে আগে দর্শক আয়ন কোনটা ওটাকে খুঁজে বের করে আসি। চলো একটু আমরা কষ্ট করি। যে বিক্রিয়াটা আছে এখানে, আচ্ছা এখানেই করে দেই তোমার, দেখো। আচ্ছা ভাইয়া তুমি বলো তো, যে এই জায়গাতে FeCl3, এই যে FeCl3 তৈরি করছে, আমরা কিন্তু জানি এই যে ভদ্রলোক আয়রন আছে Fe, এই যে আয়রন আছে না, এই আয়রনের যোজনী 2ও হইতে পারে, 3ও হইতে পারে। তো এই জায়গায় যে FeCl3 তৈরি করছে, দেখো তো আয়রনের যোজনী কত, কার কাছে গেছে? ক্লোরিনের কাছে। দ্যাটস মিন এই জায়গায় আয়রন Fe এর যোজনী 3। তার মানে আমি যদি বলি তাহলে আয়রনের জারণ মান কত? এখানে আয়রনের জারণ মান কিন্তু হবে কত ভাইয়া বলো তো? +3। কত হবে? +3। খুবই ভালো কথা। আচ্ছা ভাইয়া, তাহলে ক্লোরিনের জারণ মান কত হওয়া লাগবে? এখন তুমি চিন্তা করো, জারণ সংখ্যা শূন্য হয় কয়টা অবস্থায়? 3টা অবস্থায়, অণু, পরমাণু এবং যৌগ। যেহেতু FeCl3 একটা যৌগ, টোটাল জারণ মান তার 0 হবে। তার মানে এফির যদি জারণ মান +3 হয়, তাহলে ডেফিনেটলি ক্লোরিনের এবারে জারণ মান কত হওয়া লাগবে বলো তো? -3 হওয়া লাগবে। প্লাস মাইনাসের টোটালটার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ভালো কথা। কিন্তু তুমি বলো তো ভাই, কোনোদিনও বাপের জন্মের নাম শুনছো বা দেখছো কোথাও যে ক্লোরিনের যোজনী 3 হয় বা জারণ মান 3 হচ্ছে? হচ্ছে না ভাই। তো এই জায়গাতে 3টা ক্লোরিনের জারণ মান -3, বাট একটা ক্লোরিনের কত? বিষয়টা এরকম, ধরো না তোমার কাছে 3টা কলা আছে, তোমরা 3জন ব্যক্তি আছো, তো তুমি ভাগে একজন করে কয়টা করে পাবে? একটা করে পাবে, তাই না কি? তো এই জন্য 3টা ক্লোরিনের জারণ মান -3, বাট একটা ক্লোরিনের জারণ মান কত হবে? ডেফিনেটলি কত হবে বলো তো? -1। বুঝছো? একটা ক্লোরিনের জারণ মান -1, 3টা ক্লোরিনের জারণ মান -3। এই যে +3 আর -3 কাটাকাটি করে টোটাল জারণ মান 0 হয়ে যায়। সেম ভাবে H2S, এই জায়গাতে দেখো হাইড্রোজেনের যোজনী এর কাছে গেছে, সালফারের যোজনী এর কাছে আসছে। তাহলে এখন তুমি চিন্তা করো তো ভাই, এখানে সালফারের যোজনী কত আসছে? হাইড্রোজেনের কাছে 2। তার মানে এই জায়গাতে সালফারের জারণ মান কত হবে? ধাতু হইলে প্লাস জারণ মানের আগে, আর অধাতু হইলে মাইনাস দিতে হয়। যেহেতু এটা সালফার অধাতু হিসেবে কাজ করছে, তাহলে জারণ মান কত হবে? -2। এখন তুমি বলো তো ভাই, হাইড্রোজেনের কত হবে? হাইড্রোজেনের কিন্তু হবে ভাই আমার টোটালটার হবে +2। এখন তুমি চিন্তা করো তো, হাইড্রোজেনের জারণ মান কি কখনো +2 হয়? হয় না। তাইলে হাইড্রোজেনের যোজনী 1, তার মানে তার জারণ মানও কত হবে? +1। একটার জন্য কত হবে? +1। একটার জন্য +1, বাট দুইটার জন্য কত হবে? দুইটার জন্য +2। এই যে +2 -2 কাটাকাটি করে কত হয়ে গেছে? 0। এন্ড দেন এবার FeCl2 এর কাছে তুমি আসো। দেখো তো ভাই, একটু অন্য কালার নেই, হ্যাঁ, দেখো তো ভাই এই জায়গাতে FeCl2, এই জায়গাতে আয়রনের জারণ মান কত ব্যবহার হয়েছে বা যোজনী কত ব্যবহার হয়েছে? 2। তাহলে এখানে কত হবে? আয়রনের +2। আর ক্লোরিনের কত হবে? টোটালটার -2, বাট একটা ক্লোরিনের কত? -1। ওকে, একই ভাবে এই সেলের আসো, হাইড্রোজেন যোজনী এর কাছে আছে, তাহলে এখানে জারণ মান হবে +1, ক্লোরিনের কত? যোজনী 1, তাহলে অধাতু হলে -1। এবার আসো তো সালফার কত হবে? সালফার একটা পরমাণু অবস্থায় আছে, তার মানে টোটাল জারণ মান তার
টোটাল জারণ মান তার কত, টোটাল তার 0। এই যে বিষয়টা করলাম, এই বিষয়টা থেকেই তোমাকে প্রথম পদক্ষেপটা নিতে হবে। মনে রাখবা, আমি আবারও বলছি, জারণ সংখ্যা শূন্য হয় 3টা অবস্থায়, অণু, পরমাণু, যৌগ। আমরা এগুলো আলোচনা করে আসছি, তোমরা দেখে নিবা আগের ভিডিওগুলো। এই জায়গাতে তুমি যখন দর্শকায়নটা খুঁজে বের করবা, এই পুরো প্রসেসটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই জায়গা থেকে দেখো, তুমি এই জায়গা থেকে দেখতে পারো যে দর্শকায়ন কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের যোজনী বা জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাদেরকে দর্শকায়ন বলা হয়। এখন দর্শকায়ন খুঁজে বের করার সময় তোমাকে অবশ্যই সিঙ্গেল একটা জিনিস নিয়ে আলোচনা করতে হবে, একটা করে তোমাকে তুলনা করতে হবে, বুঝছো? যেমন ধরো এই জায়গাতে এফির জারণ মান কত, +3, এবারে তার জারণ মান হয়ে গেছে কত, +2। পরিবর্তন হয়েছে না, কমছে না বাড়ছে সেটা পরে কথা, বাট পরিবর্তন তো হয়েছে। তার মানে আয়রন এই জায়গাতে দর্শকায়ন না, সে পরিবর্তন হয়ে গেছে। এবার আসো ক্লোরিন। আমি দেখো ক্লোরিনের একটার জারণ মান কত, +1। দেখো তো ভাই, এই জায়গাতে ক্লোরিনের জারণ মান কত হয়ে গেছে, এই যে দেখো তো কত হয়ে গেছে। ক্লোরিনের একটা হলো -1, সরি, এখানে কত, -1, এখানেও ক্লোরিন কত, -1 না, -1 না। দেখো তো পরিবর্তন হয়েছে না, বিক্রিয়কেও -1, উৎপাদেও -1। তার মানে ক্লোরিনের এই জায়গাতে জারণ মানের কোনো পরিবর্তন ঘটে নাই। দ্যাটস ওয়াই ক্লোরিনকে আমি কি বলবো, এই যে ক্লোরিন, এটা কি হবে, এই ক্লোরিন হবে, ক্লোরিন মাইনাস হবে দর্শকায়ন, দর্শকায়ন। বুঝছো? একটা দর্শকায়ন পাইলাম। এখন তুমি বলতে পারো, আচ্ছা ভাইয়া আপনি কেন এটা বলতেছেন ভাই? দেখেন না, এখানে ক্লোরিনের -3 আছে, -3 থেকে তো -1 হয়ে যাচ্ছে। না ভাইয়া, এই জায়গাতে একটা ক্লোরিনের -1, 3টা ক্লোরিনের কিন্তু -3। তোমার 3টা নিয়ে আলোচনা করা যাবে না, কয়টা নিয়ে আলোচনা করা লাগবে? মাত্র একটা নিয়ে। ওকে ওকে, ফাইন, ক্লিয়ার। তার মানে এখন আমি এটা বুঝলাম। এখন চলো তো ভাই আমরা আরেকটা দেখি। এই জায়গাতে দেখো তো হাইড্রোজেনের কত জারণ মান, এই জায়গাতে হাইড্রোজেনের জারণ মান আছে হইলো, দেখো হাইড্রোজেনের জারণ মান কত, +1। একটা কল্পনা করো। এবারে দেখো তো হাইড্রোজেন জারণ মান কত, +1। পরিবর্তন হয়েছে? হয় নাই। দ্যাটস ওয়াই এই জায়গাতে এই ভদ্রলোক হাইড্রোজেনটাও কি হবে, দর্শকায়ন। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি চিন্তা করো তো ভাই, সালফার এখানে কত আছে, -2। এবার কত হয়ে গেছে ভাই, 0 হয়ে গেছে না? অবশ্যই পরিবর্তন করছে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই জন্য এটা দর্শকায়ন নয়। ক্লিয়ার? তাহলে আমি দর্শকায়ন প্রথমে খুঁজে বের করছি, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো ক্লোরিন। এ পর্যন্ত বুঝতে পারছো? বুঝতে পারলে আমার একটু লিখে দিবা Y1 ক্লিয়ার। ওকে, এখন আমরা আসি জারণ বিজারণ সমতাকরণ করার জন্য। এই যে যেমন জারণ বিজারণ সমতাকরণ করার জন্য তোমাদের একটা বলছিলাম না ভাই, এই 5টা স্টেপ তুমি মনে রাখবা। এই যে একটু লক্ষ্য করো, আমি তোমাদের বলে দিছিলাম, এই যে এর আগের ক্লাসে আলোচনা করছি, জারণ বিজারণ সমতাকরণের সময় 5টা স্টেপ মনে রাখতে হয়। দর্শকায়ন বাদ দিতে হবে, পরিবর্তনশীল রূপ লিখতে হবে, অণু পরমাণু সমান করতে হবে, চার সংখ্যা সমান করতে হবে, দুটি সমীকরণ ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। আমরা এই জায়গাতে তোমাকে পরিবর্তনশীল রূপও দেখাইছি, তোমারে দেখো এই যে পরিবর্তনশীল রূপ সবগুলো লিখে দিছিলাম না, সব লেখা আছে কিন্তু। সো এগুলো স্ক্রিনশট দিয়ে নাও যারা প্রথম দেখতেছো, এগুলো কাজে লাগবে এখন। চলো আমাদের স্লাইডে আমরা চলে যাই। আমাদের স্লাইড কোনটা করাচ্ছি, এই যে এটা। তো এখন আসো যে আমরা প্রথমেই কোন লাইনটা লিখবো, দর্শক আয়ন বাদ দিয়ে পাই। তো ভাই এই জায়গায় FeCl3 তে দর্শকায়ন কে, ক্লোরিন, ওই ভদ্রলোককে বাদ দাও। দর্শকায়ন বাদ দেওয়ার পর শুধু আয়রন থাকে কি, আয়রন 3+ আকারে থাকে। খুবই ভালো কথা, দর্শকায়ন বাদ দিছি। দর্শকায়ন বাদ দেওয়ার পর পরিবর্তনশীল রূপ লিখবো। আমরা জানি Fe3+ এর পরিবর্তনশীল রূপ কি, পরিবর্তনশীল রূপ হইল Fe2+। বুঝছি? প্রথম স্টেপ দর্শকায়ন বাদ দিলাম, তারপর স্টেপ পরিবর্তনশীল রূপ লিখলাম। তারপরে কি ভাই, অণু পরমাণু সমান করতে হয়। এখন তুমি চিন্তা করো, এই জায়গাতে আয়রন কয়টা আছে রে, ওই চোখ দিয়ে দেখো, আয়রন এখানে আছে একটা, এখানে আয়রন কয়টা আছে, একটা, দুইটাই একটা পরমাণু। দ্যাটস ওয়াই পরমাণু সমান আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব, অণু পরমাণু সমান, এখন আমাকে চার সংখ্যা সমান করতে হবে। চার্জ এখানে কয়টা আছে দেখো তো, প্লাস চার্জ আছে 3টা, 1 2 and 3। এবারে প্লাস চার্জ আছে কয়টা, 1 2 and 3, সরি 3 না 2। এখন আমরা কিন্তু জানি চার সংখ্যা সমান করার সময় আমি সব সময় আমি কি প্লাস নিয়ে কাজ করব না, কি নিয়ে কাজ করব, মাইনাস নিয়ে কাজ করব, অর্থাৎ ইলেকট্রন নিয়ে কাজ করব। তার কারণ জারণ বিজারণ নির্ভর করে আমাদের ইলেকট্রনের উপর, কখনোই প্রোটনের উপর না। তার মানে আমি যদি ব্যালেন্স করতে চাই, আমাকে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করব ভাইয়া, এখন তুমি চিন্তা করো তো একটু, এপারে আমি যদি একটা মাইনাস নিই,
একটা মাইনাস মানে একটা ইলেকট্রন, মাইনাস নেওয়ার সাথে সাথে কেটে গেল। কেটে যায়, দেখো তো এই পাশে প্লাস চার্জ থাকলো দুইটা, এবারেও কি প্লাস চার্জ দুইটা হয়েছে না? খুবই সিম্পল বিষয়, ডেফিনেটলি হয়েছে। তো এখানে তুমি কয়টা মাইনাস নিছো? একটা। যেহেতু একটা মাইনাস নিছো, তার মানে এখন তুমি কি করবে বলো তো? এই জায়গাতে একটা ইলেকট্রন নিছো না, এই যে +1e। দেখো তো আমরা জানি জারণ বিজারণ নির্ভর করে বিক্রিয়কের উপর, যেহেতু বিক্রিয়কে একটা ইলেকট্রনের গ্রহণ ঘটলো, দ্যাটস ওয়াই এটার কি করছে, ইলেকট্রনের ছাড়ন মানে জারণ, ইলেকট্রনের গ্রহণ মানে কি বিজারণ, অর্থাৎ এটার কি করছে, বিজারণ করছে। বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন তোমরা আমারে প্রশ্ন করবে, আচ্ছা ভাইয়া আপনি অর্ধ কেন বললেন? ওই যে ভাই বলছি জারণ আর বিজারণ যুগপথে ঘটে, একই সাথে ঘটে, যেহেতু জারণ ঘটছে আমরা অর্ধেক নিয়ে কাজ করছি, আরো অর্ধেক বাদ আছে রে ভাই, ওই জন্য। ওকে ওকে, ক্লিয়ার। এখন আমরা একটু সামনের দিকে চলে যাই। এখন দেখো, চলো এই যে দেখো আমরা এখন কি করব, দেখো এটা কাজ করছি, এখন আমরা এটা নিয়ে কাজ করব। এই যে দেখো, এই যে H2S নিয়ে কাজ করবে। তো H2S এর ক্ষেত্রে বলো তো দর্শকায়ন কে রে? দর্শকায়ন কে? হাইড্রোজেন দর্শকায়ন। ওরে তুই লাথি মেরে বার করে দে, চলে যাক, যে যাবে সে তো যাবেই। হ্যাঁ, এবার আসো আমরা এবার এটা করি। তাহলে হাইড্রোজেন যখন দর্শকায়ন বাদ দিলাম, তাহলে এখানে থাকলো কি? ও হাইড্রোজেনকে তো বাদই দিছি, থাকলো হলো সালফার। হ্যাঁ সালফার। এখন বলো তো সালফার, খুবই ভালো কথা, সালফার কি সালফার হবে না? সালফারের জারণ মান কত এখানে ব্যবহার হয়েছে? -2, তাহলে -2 আছে। তারপরে দেখো দর্শকায়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখবো। তাহলে সালফারের পরিবর্তনশীল রূপ কি? মুক্ত সালফার। ওকে, এরপর 3 নাম্বার স্টেপ কি? অণু পরমাণু সমান করতে হবে। এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, সেম সমান, সমস্যা নাই। এরপর কি করতে হবে? 4 সংখ্যা সমান করি। চলো, এবার আছে মাইনাস কয়টা? 2টা। এবারে আছে চার্জ কত? 0। সমান আছে না? সমান নাই? সমান কেমনে করবা? চলো এই যে সমান করি। তুমি যদি দেখো এবারে যদি 2টা মাইনাস নাও, দেখো এবারেও 2টা মাইনাস হইলো, এবারেও 2টা মাইনাস হইলো, অর্থাৎ এখানে কি করছো? 2টা মাইনাস মানে 2টা ইলেকট্রন নিছো। দেখো এটা যদি এই পারে পার করে আসবে, তাহলে ইলেকট্রন কিন্তু ছেড়ে দিবে। আমি তোমাকে শর্টকাট কি বলছিলাম? ডান পারে যদি কোনো কিছু ইলেকট্রন নেয়, কোনো কথা ছাড়া চোখ বন্ধ করে বলে দিবা ওটার জারণ করছে, অর্থাৎ এটা কি হবে? জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো এই যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটতেছে না? ডেফিনেটলি একই সাথে ঘটতেছে। দেখো এই জায়গাতে জারণ ঘটছে, এই জায়গাতে জারণ ঘটছে, এই জায়গাতে কি ঘটলো? বিজারণ ঘটলো। খুবই ভালো কথা। এখন আমরা কি করব? আমাকে 5 নাম্বার স্টেপ যেটা ছিল, যে জারণ বিজারণের লাস্ট স্টেপ ছিল 2টা সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। যদি সমান না থাকে তাহলে সমান করতে হবে, যদি সমান থাকে তাহলে ভালো কথা। এই জায়গাতে দেখো তো ভাই, এই জায়গাতে দেখো এই ইলেকট্রন নিচে কয়টা? একটা। এই জায়গাতে ইলেকট্রন ছাড়ছে কয়টা? 2টা। সমান আছে না? সমান নাই। সমান করব। ওকে ফাইন, চলো করি। কিভাবে সমান করবা? দেখো সমান করবো, তো সমান করার জন্য আমি কি করব? এই জায়গাতে আমি যদি সবসময় বলছিলাম যখন কোনো সমীকরণ ইলেকট্রন সমান হবে, জাস্ট একটা শর্টকাট টেকনিক অবলম্বন করবা। যে ম্যাথের ক্ষেত্রে অপনয়ন আছে না, যে 1 নং সমীকরণের দেখো ইলেকট্রন আছে না, এই 1 নং সমীকরণের ইলেকট্রন দ্বারা তুমি কি করবা? পুরা 2 নংকে গুণ করে দিবা। আবার 2 নংকে তুমি কি দ্বারা গুণ করে দিবা? 2 নং সমীকরণকে তুমি পুরো 1 নাম্বার ইলেকট্রন দ্বারা গুণ করবা, 1 নাম্বারকে তুমি 2 নাম্বার দ্বারা গুণ করে দিবা, তাহলে মিলে যাবে। কিভাবে তোমাকে একটু দেখাই প্র্যাকটিক্যালি, বিষয়টা বুঝতে পারবে। একটু দেখো, আমি একটা নতুন স্লাইড নেই। তাহলে 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবা? 2 এর ইলেকট্রন দ্বারা। 2 এর ইলেকট্রন কত? 2। তাহলে আমি কি লিখবো? যে আমি লিখতেছি 1 গুণন 2 প্লাস 2 নংকে কত দ্বারা গুণ করবা? 2 নংকে কত দ্বারা গুণ করবা? দেখো তো, দেখো 2 নং সমীকরণকে তুমি কত দ্বারা গুণ করবা? 2 নং সমীকরণকে গুণ করবা কত দ্বারা? এই যে 1 নম্বরের ইলেকট্রন দ্বারা। কত? 1 দ্বারা। গুণন কত? 1। তাহলে 2 নংকে তুমি 1 দ্বারা গুণ করছো। এখন তুমি চিন্তা করো 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করছো? 2 দ্বারা। তাহলে 2 দ্বারা গুণ করলে কি, এর সাথে পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করবা, তাহলে কি হচ্ছে? 2Fe3 প্লাস 2E, এখান থেকে হয়ে যাবে কি প্লাস 2Fe2 প্লাস। দেখো তো ভাই, এই পুরো সমীকরণকে তুমি 2 দ্বারা গুণ করছো না? গুণ করে দিছো। এখন তুমি 1 নং সমীকরণকে কত দ্বারা করছো? 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবা? 1 দ্বারা। যা আছে তাই হবে। এখন কি হবে? সালফার 2 মাইনাস
তীর চিহ্ন, তারপরে কি হবে মুক্ত সালফার এবং +2E, কারণ 2 নং সমীকরণকে তুমি কত দ্বারা গুণ করছো? 1 দ্বারা গুণ করছো। এই দেখো যা আছে তাই লিখলাম, সালফার 2 মাইনাস সালফার +2 ইলেকট্রন, এটাই লিখছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। এখন তুমি কি করবা? যোগ করবা। এখন তুমি চিন্তা করো তো ভাই, এই যে ইলেকট্রন ইলেকট্রন কি হয়ে যায় বলো তো? এই যে 2টা ইলেকট্রন, এই পাশে 2টা ইলেকট্রন মিলে গেছে না? ভালো কথা, মিলে গেছে। এখন তুমি কি করবে? জাস্ট যোগ করে দিবা। যোগ করলে কত হবে? 2F, দেখো কি হবে 2Fe 3 প্লাস প্লাস, এই যে দেখো বিক্রিয়ক লিখলাম সালফার 2 মাইনাস, আর এবারে কি থাকলো 2Fe 2 প্লাস প্লাস মুক্ত সালফার। এই যে হয়ে গেল। এই যে বিক্রিয়াটা হলো, এটা হলো জারণ বিজারণের সমতাকৃত রূপ। এই জায়গাতে যেটা ঘটলো ভাই, জারণ এবং বিজারণ কিন্তু যুগপথে ঘটছে। ওকে, দেখো এটাতে বিজারণ ঘটছে, এখানে জারণ ঘটছে। ক্লিয়ার ভাই? এটুকু বুঝলে আমাকে Y2 ক্লিয়ার লিখে জানায় দাও। বুঝছেন স্যারেরা? কোনো সমস্যা থাকলে আমারে কিন্তু জানাবা। ওকে, বুঝছো? তো এখন তোমার একটা কাজ দিই, একটা হোমওয়ার্ক দিই, এটা করে তুমি আমার একটু দেখাবা। হ্যাঁ, এখন এই যে একটা বিক্রিয়া আছে না, দেখো লেড ক্লোরাইড প্লাস ক্লোরিন প্লাস এখান থেকে PbCl4 তৈরি করছে। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা তোমাকে জারণ বিজারণের মাধ্যমে সমতাগ্রহণ করতে বলতেছে। তো এটা সমতাগ্রহণ করার জন্য জাস্ট তুমি ভিডিওটা পজ করবা, তারপরে উত্তরটা আমার কমেন্ট বক্সে জানাবা যে ভাই সমতাকৃত রূপ এটা হবে। ওকে, আমি দেখতে চাই, তারপর আমি সলভ করে দিচ্ছি। তো এখন সলভ করার সময় সেম প্রসেস, কোনো নিয়ম নাই ভাই, ওই একই নিয়ম। তোমাকে আগে দর্শকায়ন খুঁজে বের করতে হবে। দর্শকায়ন খুঁজে বের করার জন্য তুমি কি করবে? দেখো লেডের যোজনী কত হচ্ছে 2, তাহলে এখানে কি হবে +2, তাহলে ক্লোরিন হবে -2, কিন্তু একটা ক্লোরিনের জারণ মান কত হবে? একটা ক্লোরিনের জারণ মান সবসময় -1। আবার দেখো ক্লোরিন এখানে অণু অবস্থায় আছে, জারণ মান 0। আবার এখানে লেডের ক্ষেত্রে আসো, লেডের ক্ষেত্রে লেডের যোজনী কত ব্যবহার হচ্ছে 4, তাহলে এখানে জারণ মান কত হবে? +4। কত হবে? +4। তাহলে একটা ক্লোরিনের কত? 4টা ক্লোরিনের হবে -4, একটা ক্লোরিনের কত? একটা ক্লোরিনের হইলো -1। এখন তুমি দেখো তো লেড +2 থেকে কি হয়েছে? +4 পরিবর্তন ঘটছে। এখন এই জায়গাতে লক্ষ্য করো ভাই, এই জায়গাতে খুবই মজার একটা বিষয় লক্ষ্য করো। এই জায়গাতে এই ক্লোরিনের সাপেক্ষে ক্লোরিনের -1, আবার এই জায়গাতেও কিন্তু ক্লোরিনের কত? -1, পরিবর্তন হয় নাই। তার মানে এই জায়গাতে যে ক্লোরিন ব্যবহার হয়েছে সেই ক্লোরিনটা দর্শকায়ন, কারণ এপারেও -1 ওই পারেও -1। কিন্তু এই ক্লোরিনের সাপেক্ষে আবার এই ক্লোরিন কিন্তু দর্শকায়ন নয়। কেন? কারণ এই জায়গাতে ক্লোরিনের জারণ মান 0, এই জায়গাতে ক্লোরিনের জারণ মান কত? -1, অর্থাৎ এখানে পরিবর্তন হয়ে গেছে, 0 থেকে -1 হয়েছে। বুঝতে পারছি? তার মানে এই জায়গাতে যে লেড ক্লোরাইডের সাথে যে এখানে ক্লোরিন আছে, এটা দর্শকায়ন, এটার সাপেক্ষে এটা দর্শকায়ন, কিন্তু এটার সাপেক্ষে এটা দর্শকায়ন নয়। তো তুমি প্রথমে কি লিখবা? দেখো দর্শক আয়ন বাদ দিয়ে পাই লিখলা। এখানে দর্শকায়নকে ক্লোরিন, ক্লোরিন বাদ দাও, তাহলে থাকলো কি? শুধু লেড। লেড কি হবে? 2+ আছে। লেডের পরিবর্তনশীল রূপ কি? ওই পরিবর্তনশীল রূপ কি? আগের ক্লাসে আছে, দেখে নিবা, টাইপ 1 2 তে আছে। লেডের পরিবর্তনশীল রূপ হইল লেড 4+। 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ কি? অণু পরমাণু সমান। এখানে কয়টা আছে? লেড একটা, এখানে লেড কয়টা? একটা, সমান আছে। তারপরে তোমার কি করতে হবে? চার্জ সংখ্যা সমান। এবারে চার্জ কয়টা আছে? চার্জ আছে 1 প্লাস 2টা আছে, 2টা প্লাস। এখানে প্লাস আছে 1 2 and 3 and 4, 4টা প্লাস। ভাইয়ারা এখন তুমি কি করবা? প্লাস দ্বারা সমান করবা না মাইনাস দ্বারা? তাহলে মাইনাস দ্বারা সমান করতে চাইলে তুমি দেখো একটা মাইনাস, 2টা মাইনাস, নাও কাটাকাটি হয়ে গেল। এবারেও +2, এবারেও +2। তার মানে এই জায়গায় তুমি ইলেকট্রন নিছো কয়টা? 2টা। আমি কি বললাম? বিক্রিয়কে আর উৎপাদে যদি তুমি বলছিলাম ডান পারে যদি কোনো ইলেকট্রন কেউ নেয়, চোখ বন্ধ করে কি বলবা? জারণ বলবা। অর্থাৎ এটা কি করছে? জারণ অর্ধ, বুঝে নিও তো, জারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে, এরপর আসো তুমি কার সাপেক্ষে কাজ করবে এবার? এই ক্লোরিন না এই ক্লোরিন? ডেফিনেটলি এই ক্লোরিন তো এটার সাপেক্ষে, এটা তো দর্শকায়ন, কিন্তু এটার সাপেক্ষে কিন্তু না। তাহলে এই ক্লোরিনে কাজ করবা। তাহলে ওই ক্লোরিনে যদি কাজ করতে চাও, চলো কাজ করে ফেলি। ক্লোরিন আছে, তারপরে পরিবর্তনশীল রূপ কি? ক্লোরিনের পরিবর্তনশীল রূপ কি? ক্লোরিনের পরিবর্তনশীল রূপ হইল Cl-। খুবই ভালো কথা।
তারপর স্টেপ কি, অনুপরমাণু সমান করতে হয়। এখানে আছে ক্লোরিন কয়টা, 2টা, এবার আছে কয়টা, একটা, কত দ্বারা গুণ করবা, এই যে 2 দ্বারা গুণ করছি, সমান হয়েছে। তাহলে দর্শকায়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখলাম, অনুপরমাণু সমান করলাম, 4 নাম্বার হলো চার সংখ্যা সমান করবো। এইবারে ভালো করে লক্ষ্য করো, এবারে চার্জ আছে কয়টা, অনু অবস্থায় চার্জ 0। এই যে এই জায়গাতে একটা ক্লোরিনের জারণ মান -1, 2টা ক্লোরিনের জারণ মান কত, 2 না, বুঝছো ভালো করে, একটা ক্লোরিনের চার্জ মাইনাস, কিন্তু 2টা ক্লোরিনের চার্জ কি হবে, 2 না, ডেফিনেটলি এই জন্য মাইনাস মাইনাস লিখছি। বুঝছো ভাই, বুঝুনি, ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি সমান করার জন্য কি করবা, তুমি যদি এবারে 2টা মাইনাস নাও তাহলে কি হবে, +2e, ইলেকট্রনে গ্রহণ করলাম। ইলেকট্রনে গ্রহণ মানে কি, 2 নম্বর সমীকরণ বিজারণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। বুঝছো? কোনো সমস্যা? সমস্যা থাকার কথা না। তাহলে জারণ এবং বিজারণ সমান আছে না? এখন তুমি চিন্তা করো তো ভাই, এই জায়গাতে 2টা ইলেকট্রন ছাড়ছে, এই জায়গাতে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, সমান আছে তো ভাই। জাস্ট তোমার কি করতে হবে, কোনো কিছু সমান করা লাগতেছে না, জাস্ট কি করবা, 1 ও 2 নং সমীকরণ যোগ করে দিবা। কি বলবা, 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ, কারণ আর কিছু করা লাগছে না, ইলেকট্রন সমান আছে। তাহলে 1 নং সমীকরণ কি পাইছো, অন্য কালার দিয়ে লিখি, রেড কালার দিয়ে লিখি। 1 নং সমীকরণ হলো lead 2 প্লাস, তারপরে কি পাইলা, তারপরে পাইছো হইলো lead 4 প্লাস প্লাস 2e। 2 নং সমীকরণ কি পাইছো, Cl2 প্লাস 2e 2Cl মাইনাস। চলো যোগ তো পারো নাকি রে, যোগ পারো না, না পারলে কান ধরে শিখাবো। এই যে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তোমরা আবার পরীক্ষায় কেটে দিও না। এখানে কি থাকলো, বিক্রিয়ক এক পাশে লিখে নাও, Pb2 প্লাস প্লাস Cl2, ওই পারে যা কি হয়ে গেল, Pb4 প্লাস, মানে উৎপাদকটা লেখো, প্লাস 2Cl মাইনাস। ইজি না, ইজি ভাই, সস্তা একটা বিষয়। সো এই যে কেমিস্ট্রি মানে সস্তা, আর আমাদের কোর্সে তো তোমার আরো ইন ডিপলি পড়ানো হয় ইনশাল্লাহ। সো তোমরা যারা কোর্সে ভর্তি হবে ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে এটা ছিল আমাদের জারণ বিজারণের টাইপ 3 পুরো প্রসেসটা। তো আমাদের কোর্সে আসলে কি করা হয়, আমাদের কোর্সে আরো যে বিক্রিয়াগুলো আছে প্রত্যেকটি বিক্রিয়ার সলিউশন আছে, এবং তোমাকে আমরা বলে দেবো এই জারণ বিজারণ বিক্রিয়াগুলোর বাইরে যদি কোনো বিক্রিয়া, আমরা যেগুলো বলবো যে এই কয়টা বিক্রিয়া, এর বাইরে যদি একটা সিঙ্গেল বিক্রিয়া কোনো বোর্ডে আছে ভাই, তোমার টাকা ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ, যদি এক্সেপশন না হয়। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সহায়ক। তো এই পুরো বিষয়টা ছিল আমাদের এই বিক্রিয়ার উদাহরণ। তো এটা যদি বুঝতে পারো আমাকে লিখে দাও Y3 ক্লিয়ার। জারণ বিজারণে টাইপ 4, এই টাইপ 4টা অনেক বিশেষ একটা জিনিস, বুঝছো? এই বিক্রিয়াটার নাম হইলো কি, এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া, বাট একটা বিশেষ ধরনের বিক্রিয়া হয়। এটার নাম হইলো অসমঞ্জস্য বিক্রিয়া বা অসমঞ্জস্যতা বিক্রিয়া। তো জারণ বিজারণের একটা বিশেষ রূপ তুমি বলতে পারো, বুঝছো? তো এই এই অসমঞ্জস্যতা কাকে বলে, তোমাকে ছোট একটা গল্পের মাধ্যমে বুঝাই আগে। দেখো, তোমাদের বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছে না ভাই, ধরে নাও তোমার সামনে অনেক প্রশংসা করে, যে ও, ধরে নাও আমার কথাই বলি, যে আমার সামনে এসে কেউ প্রশংসা করতেছে, জানিস হাসিব, তোর তো এই জিনিসটা অনেক ভালো হচ্ছে, তুই অনেক ভালো ক্লাস নিচ্ছিস, তুই অনেক আগাচ্ছিস, অনেক ভালো করবি জীবনে। আবার ওই মানুষটাই দেখবা পিছনে গিয়ে আবার বলতেছে, হের ফালতু, ওই কি ঘন্টার ক্লাস নেই, পিচ্চি বাচ্চা একটা পোলাপান, কি সব বোঝাতে পারে বোঝাতে পারে না। মানে একই মানুষ আমার সামনে আমার আলোচনা করে, মানে প্রশংসা করে, আবার আমার পিছনে যে সমালোচনা করে। এরকম ব্যক্তি আছে না? মানুষ কিন্তু একটাই, তার রূপ কয়টা, 2টা। একবার আমার সামনে ভালো রূপ দেখায়, আমার পেছনে আবার খারাপ রূপ দেখায়। এরকম মানুষ তোমাদের বাস্তব জীবনে আছে না, যে তোমার সামনে তোমার প্রশংসা করে আর পেছনে যে তোমার সমালোচনা করে? আছে কিন্তু ভাই, থাকলে কমেন্ট বক্সে জানাবা যে জি ভাই আছে। বুঝছো? তো সেম প্রসেসটাও ঘটে এই বিক্রিয়ার ক্ষেত্রেও। তো মানুষ একটাই, বাট তার রূপ 2টা। মানুষ একটাই, বাট তার রূপ 2টা। কিভাবে? দেখো, এই অসমঞ্জস্যতা বিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে একটা মৌলই, তার ভালো রূপ আছে খারাপ রূপ আছে, অর্থাৎ একটা মৌলই তার জারণও ঘটবে, তার বিজারণও ঘটবে। এই যে একটা মৌলের যদি জারণও ঘটে বিজারণও ঘটে, এই বিক্রিয়াগুলোকেই বলা হচ্ছে কি, অসমঞ্জস্যতা বিক্রিয়া। বুঝেছেন স্যার? অর্থাৎ একটা মৌলের জারণও ঘটা লাগবে, বিজারণও ঘটা লাগবে, এই বিক্রিয়াগুলোকেই বলা হচ্ছে অসমঞ্জস্যতা। তো তোমাদের সিলেবাসে একটা বিক্রিয়া আছে, বাট
আমাদের কোর্সে আরো ইন ডিপলি আরো অনেকগুলো বিক্রিয়া আলোচনা করা আছে এই অসামঞ্জস্যতার। তো আমি একটা বুঝাই, বাকিগুলো তোমরা পারবা। হ্যাঁ, আমাদের কোর্সে কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ তোমার আমরা জারণ বিজারণের প্রত্যেকটা সিঙ্গেল টপিক এমন ভাবে বুঝাইছি ভাই, আর জিন্দেগিতে প্রবলেম হবে না। এবং তোমাকে বলে দিব যে কয়টা বিক্রিয়ার লিস্ট তোমারে ধরে দিব আমি, এর বাইরে জিন্দেগিতে কোনো প্রশ্ন আসবে না, এটা গ্যারান্টি তোমাদের হাসিব ভাই দিচ্ছে। যারা কোর্সে ভর্তি হনে হয়ে যাবে ভাই, টাকা পয়সার দরকার, মজা করিনি, সিরিয়াস বলতেছি। আসো যা ভাবো ভাবো। কথা, এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াতে কি ঘটবে? এই বিক্রিয়াতে সেই অসামঞ্জস্যতা ঘটবে, একই জিনিসের জারণ ঘটবে, একই জিনিসের বিচরণ ঘটবে। কিভাবে? চলো আমি যদি একটু লিখে নেই, এইখানে যে বিক্রিয়াটা আছে উপরে তুলি আগে। দেখো এই জায়গাতে কি আছে রে? মার্কারি ফ্লোরাইড প্লাস মার্কারি, এখান থেকে তৈরি করছে Hg2 and Cl2। বুঝছো? তো এই বিক্রিয়াটাতে তুমি একটু ভালো করে আগে দেখো, যে দর্শক আয়নকে খুঁজে বের করি। দেখো তো মার্কারি যে ভদ্রলোকটা এখানে আছে, এই তরকারি জারণ মান কত? এখানে ভালো করে দেখো, এই যোজনী এর কাছে গেছে, তাহলে মার্কারির যোজন এখানে কত ব্যবহার হয়েছে? 2। তাহলে এখানে মার্কারির জারণ মান হবে +2। অন্য কালার দিয়ে দেখি কি হবে, +2। কত হবে? +2। তাহলে এই জায়গাতে ক্লোরিনের কত হওয়া লাগবে? -2 হওয়া লাগবে। কিন্তু জিন্দেগিতে ক্লোরিনের জারণ মান -2 হয় না। একটা ক্লোরিনের জারণ মান -1, দুইটা ক্লোরিনের জারণ মান কত? -2। তার মানে এখানে দুইটা ক্লোরিন থাকার কারণে -2 হয়েছে, কিন্তু কিন্তু একটা ক্লোরিনের জারণ মান কত হবে? -1। বুঝছি স্যার? ওকে ফাইন, বুঝছি। এই জায়গাতে দেখো তো, আমরা জানি জারণ সংখ্যা শূন্য হয় কয়টা অবস্থায়? 3টা, অণু, পরমাণু, যৌগ। এই জায়গায় টোটাল যৌগ, এর জারণ মান 0। এই জায়গাতে দেখো তো একটা পরমাণু না, তাহলে এর জারণ মান কত হবে? এর জারণ মান হবে 0। ভালো কথা। এই জায়গাতে আসো তো, এই জায়গাতে যে যৌগটা আছে, এই টোটাল জারণ মান 0, টোটাল জারণ মান 0। তো এই জায়গাতে একটু বুঝো, একটু কষ্ট করে বুঝো। এই জায়গাতে মার্কারির, ভালো করে বুঝো, মার্কারির এখানে কয়টা আছে? 2টা। তাহলে একটা ক্লোরিনের জারণ মান কত রে? -1। তাহলে দুইটা ক্লোরিনের জারণ মান কত হওয়া লাগবে? -2। একটা ভাগে কত পাবে ক্লোরিন? একটা হলো -1। বুঝছি? ওকে, বুঝছি। তাহলে এখন দেখো তো, এই টোটালটা যদি 0 করতে চাও, 0 করতে চাও, তাইলে তোমারে এই মার্কারি কত হতে হবে? +2 না? এখন দেখো তো মার্কারি আছে কয়টা? তরকারি আছে কয়টা রে উৎপাদে? আছে 2টা। তরকারি মানে মার্কারি বুঝাচ্ছি। তাহলে মার্কারি আছে 2টা, তাহলে একটার জন্য ভাগে কত হবে? +1। কত হবে? +1। এখন আসো এখান থেকে একটু দর্শকায়ন খুঁজে বের করি। দর্শকায়নকে দেখো, মার্কারি এখানে দেখো তো +2 থেকে কত হয়েছে? +1 হয়ে গেছে। এই মার্কারির সাপেক্ষে এই মার্কারি কিন্তু দর্শকায়ন নয়, তার কারণ +2 থেকে +1 হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। কিন্তু ক্লোরিন দেখো তো কত আছে? -1। এই ক্লোরিন এবারও কত আছে? -1। ক্লোরিন পরিবর্তন হয়েছে না? ডেফিনেটলি পরিবর্তন হয়েছে ভাই, যেহেতু হয় নাই পরিবর্তন, যেহেতু ক্লোরিনটা বিক্রিয়াকেও -1 জারণ মান, উৎপাদেও জারণ মান -1, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না, তার মানে এই ক্লোরিনটাই দর্শকায়ন। আবার এই জায়গাতে একটা মার্কারি দেখতে পাচ্ছ, এই মার্কারির জারণ মান কত? +1, 0। এই মার্কারির জারণ মান কত বলতো? +1। দেখো তো এই 0 আর +1 পরিবর্তন হয়েছে না? এই মার্কারির সাপেক্ষে এই মার্কারি কিন্তু আবার দর্শকায়ন নয়, কারণ পরিবর্তন হয়ে গেছে ভাই। বুঝছি? তাহলে এখানে দর্শকায়ন কে? দর্শকায়ন হলো ক্লোরিন। তাহলে খুঁজে বের করছো দর্শকায়ন কে? দর্শকায়ন আয়ন ক্লোরিন মাইনাস। ওকে, তো এখন চলো জারণ বিজয়ন সমতাকরণ করি। জারণ বিজয়ন সমতাকরণের স্টেপ কয়টা? 5টা। 1 নাম্বার দর্শকায়ন বাদ দিতে হবে, 2 নাম্বার পরিবর্তনশীল রূপ লিখতে হবে, 3 নাম্বার অনুপরমাণু সমান করতে হবে, 4 নাম্বার চার সংখ্যা সমান করতে হবে, 5 নাম্বার দুইটা সমীকরণের ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। ওকে ফাইন। তাহলে এই জায়গাতে ক্লোরিন দর্শকায়ন তুমি ওরা বাদ দাও, একদম গেট আউট করে দাও, লিখে দাও দর্শক আয়ন বাদ দিয়ে পাই। হ্যাঁ সিতুম, থাক কিছু বলা যাবে না, পাই। তাহলে এখন দেখো মার্কারি, তাহলে এখানে দর্শকায়ন ক্লোরিন -2 বাদ দিয়ে দিছো, তাহলে এখানে থাকলো মার্কারি 2+। এখন মার্কারি পরিবর্তনশীল রূপ কি? তুমি সবসময় রাখবা, এই যে মার্কারি দেখো, তোমাদের এগুলো আলোচনা করা হয়েছে কিন্তু এই যে মার্কারি বলছিলাম না, মার্কারি একটা বিশেষ ধরনের জিনিস একখান। এই মার্কারি বলছিলাম বিশেষ ধরনের, এখানে দেখো মার্কারি Hg হয়, Hg+ হয়, Hg2+ হয়। তার মানে এই জায়গাতে কোনটা হবে এটা তোমারে ডিপেন্ড করবে,
দেখো ডিপেন্ড করবে। আমি এটা সলভ করেছি, দেখো তাহলে এই মার্কারি সাপেক্ষে দেখো তো মার্কারি পরিবর্তনশীল রূপটা কি। মার্কারি কিন্তু এরকম হয়, HG হইতে পারে, HG প্লাসও হইতে পারে, HG2 প্লাসও হইতে পারে। এখন এটা ডিপেন্ড করবে উৎপাদে কি আছে। দেখো তো উৎপাদে কি আছে, জারণ মান +1, একটা মার্কারি জারণ মান +1, তাহলে এখানে পরিবর্তনশীল রূপ হবে HG প্লাস, HG প্লাস। তো দর্শক আয়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখলাম। এখন অনুপরমাণু সমান করব। অনুপরমাণু সমান করার এখানেও একটা, এখানেও একটা, খুবই ভালো কথা। তারপরে কি করব, চার্জ সংখ্যা সমান করব। ঠিক আছে, তাহলে চলো চার্জ সংখ্যা সমান করার জন্য কি করবা, এবার আছে চার্জ 1 2, প্লাস চার্জ আছে 2টা, এবারে কয়টা, একটা। সমান আছে, সমান নাই, কি করবা, সমান করব। এই যে দেখো একটা যদি তুমি এই পাশে মাইনাস নাও, প্লাস মাইনাস কাটা গেল, এবারেও একটা প্লাস, ওইপারেও একটা প্লাস, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন নিলা। বিক্রিয়কে ইলেকট্রনের গ্রহণ মানে কি, ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ। তার মানে এই জায়গাতে এই মার্কারি 2 প্লাস থেকে যখন মার্কারি প্লাস হয়েছে, এখানে কি বিক্রিয়া সম্পূর্ণ হয়েছে, আরে কি হয়েছে, 1 নাম্বার সমীকরণ জারণ নাকি, ও বিজারণ, বিজারণ অর্ধ বিক্রিয়া। আমার লেখা ভালো হইল না রে ভাই, দোয়া করবা হাসিব ভাইয়ের লেখা যেন ভালো হয়। ওকে, তাহলে আমার এখানে হয়ে গেছে বিজারণ। এখন তুমি চিন্তা করো এইটুকু তুমি কাজ করা শেষ, এখন তুমি কাজ করবা কি নিয়ে, শুধু মার্কারি নিয়ে। এই জায়গাতে যদি এই তরকারি নিয়ে কাজ করি তাহলে কি ঘটবে, দেখো এখানে মার্কারি আছে, মার্কারি নিলা, তারপরে আর পরিবর্তনশীল রূপ কি আমি বলছি না, এর পরিবর্তনশীল রূপ HG প্লাস হয়ে যাবে। এরপর কি, এখানে যে প্লাস আছে 1 প্লাস মানে শুধু প্লাস। দর্শকায়ন বাদ দিলাম, পরিবর্তনশীল রূপ লিখলাম, তারপরে অনুপরমাণু সমান, এখানেও একটা এখানেও একটা সমান আছে। তারপরে কি করব, চার্জ সংখ্যা সমান। এবারে দেখো তো একটা মার্কারি চার্জ কত, 0। এবারে একটা চার্জ কত, অন্য কালার দিয়ে লিখি, দেখো এখানে মার্কারি চার্জ হলো 0, এখানে চার্জ কত, এখানে হলো প্লাস। এখন তুমি যদি সমান করতে চাও, তুমি প্লাস নিয়ে সমান করতে পারবা না, মাইনাস নিতে হবে। অতএব আমি যদি এইবার একটা মাইনাস নেই, প্লাস মাইনাস কাটা গেল, এবারেও 0, এবারেও 0, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন তুমি অ্যাকসেপ্ট করলা। 2 নম্বর সমীকরণ কি দিবা, বিজারণ। ইলেকট্রন এবারে নিলে কি হবে, জারণ না বিজারণ, ডেফিনেটলি জারণ। তাহলে কি করবা, জারণ অর্ধ বিক্রিয়া। দেখো এই জায়গাতে আমি এটাকে কেন অসামঞ্জস্য বলতেছি, কেন অসামঞ্জস্য বলতেছি, একই মার্কারি একবার তোমার কি ঘটলো, বিজারণ ঘটলো, একই মার্কারি এই জায়গাতে আবার কি ঘটলো, জারণ ঘটলো। তাহলে আমি কি বলছি না, একই মানুষ তোমার সামনে আলোচনা করবে, প্রশংসা করবে, পেছনে যায় আবার কি করবে, পেছনে কেন, পেছনে যায় আবার কি করবে, আবার সমালোচনা করবে। অর্থাৎ একই মৌলের জারণ এবং বিজারণ যদি দুইটাই ঘটে একই সাথে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। বুঝতে পারছি ভাই, এই যে অসামঞ্জস্যতা বা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া, একই মৌলের জারণ এবং বিজারণ দুইটাই ঘটছে, মার্কারি একবার বিজারণ ঘটছে, মার্কারি একবার জারণ ঘটছে। বুঝছেন স্যার? এখন আমাকে কি করতে হবে, লাস্ট স্টেপ, দুইটা সমীকরণে ইলেকট্রন সমান করে যোগ করতে হবে। দেখো এই জায়গাতে ইলেকট্রন নিচে কয়টা, একটা, এখানে ছাড়ছে কয়টা, একটা, সমান আছে না, জাস্ট তুমি দুইটা সমীকরণকে কি করে দিবা, জাস্ট যোগ করে দিবা। তো চলো যোগ করে দেই, চলো যোগ করব আমরা। এখন যোগ করার জন্য কি করবো, একটা নতুন স্লাইড নিই, হ্যাঁ চলো এখন যোগ করব আমরা। তাহলে 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ। ওকে, তো 1 নং সমীকরণে তুমি কত দ্বারা যোগ করবা, কোনো কিছু যোগ করা লাগছে না। তাহলে দেখো কি আছে, মার্কারি 2 প্লাস থেকে মার্কারি প্লাস হয়েছে, মার্কারি 2 প্লাস প্লাস 1E থেকে কি হইল, তরকারি হয়ে গেল। আবার কি আছে 2 নং সমীকরণে, শুধু মার্কারি থেকে মার্কারি প্লাস হয়ে গেছে, মার্কারি থেকে মার্কারি প্লাস হয়েছে, প্লাস প্লাস 1E, 2 নং সমীকরণ। ঠিক আছে, যোগ করে দেই, যোগ করে দিলে কি থাকে, এই পাশে থাকলো HG2 প্লাস, অর্থাৎ তীর চিহ্নর বাম পাশে কি কি থাকলো, HG2 প্লাস প্লাস HG, এপারে কি থাকলো, HG প্লাস প্লাস, আবার দেখো HG প্লাস,
তো এটা কিন্তু অনেকে এরকম লেখে 2Hg+, এটা লিখলেও একই কথা, হ্যাঁ, Hg+, তুমি চাইলে এরকম ভেঙে ভেঙে লিখবা, ওকে। আর এই জায়গাতে কি হয়, ইলেকট্রনটা কি হয় রে, এই যে একটা ইলেকট্রন কিন্তু কেটে যায়, তোমার পরীক্ষা খাতা কেটে দেওয়ার দরকার নেই আর কি, হ্যাঁ, বুঝছো? তো দেখো একই মৌলের জারণও ঘটছে, একই মৌলের বিজারণ ঘটছে, এই জন্য এটাকে কি বলা হয়, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। পারছো? বুঝতে পারলে আমার একটু ক্লিয়ার লিখে জানো যে ভাই ক্লিয়ার, ওকে। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবো, তোমাদের হাসিব ভাই তো আছে। বাকি ক্লাসগুলো ধীরে ধীরে আমরা আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ, যারা কোর্সে ভর্তি হও নাই হয়ে যাবা, হ্যাঁ। তো এটাই ছিল আমাদের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যাদের ক্লাসটা ভালো লাগছে ভাই, জাস্ট তোমার বন্ধুর সাথে একটা শেয়ার করে দিবা, আমাদের অ্যাক্টিভ ক্লাসরুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবে, ওকে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।